সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, এসএটিভির সাপ্তাহিক আয়োজনে আজকের আলোচ্য বিষয় বৈদেশিক কর্মসংস্থানের চ্যালেঞ্জ। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাইরার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাজিবুল ইসলাম এবং বাইরার সাবেক দুই যুগ্ম মহাসচিব মিজানুর রহমান এবং অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন। আপনাদেরকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি আলী হায়দার চৌধুরী আপনার কাছে যেতে চাই। করোনাকালীন সময়ে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে যে একটি নেতিবাচক প্রভাব পড়েছিল বা যে ভাটা পড়েছিল আমরা বলবো, এই এক বছর পরে সেই অবস্থা থেকে আসলে কতটা উন্নতি হয়েছে বা আপনাদের কি ধরনের সমস্যা বা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে? ধন্যবাদ। বক্তব্যের শুরুতেই এখন আন্তর্জাতিক ভাষার মাস। কিছুদিনের ভিতরে আমরা পদার্পণ করতে যাচ্ছি আমাদের স্বাধীনতার রজত জয়ন্তী বৎসর, সুবর্ণ জয়ন্তী, এবং এখন মুজিব বর্ষ চলছে। সবাইকে, এসএটিভির সমস্ত দর্শককে আমি মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি। কোভিড-19 শুধু আমাদের বৈদেশিক কর্মসংস্থান ক্ষেত্রে আমাদের দেশে এফেক্ট হয়নি। আমার যতটা লেবার সেন্ডিং কান্ট্রি আছে প্রত্যেক দেশেই একটা এফেক্ট হয়েছে, কারণ রিসিভিং এন্ডটা ছিল ক্লোজ। তো সেটা আমরা মানে কাটার জন্য আমাদের মেজর যে মার্কেটগুলো আছে সেগুলোতে এখন কাজ চলছে। আমি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আমাদের মন্ত্রণালয় এবং বাইরার নেতৃবৃন্দ, বাইরার যারা সদস্য ভাইরা আছেন, আমাদের মেজর মার্কেট হচ্ছে সৌদি আরব, সেটা চলমান আছে এবং আমরা একটা সুযোগও সেখানে পাচ্ছি, কারণ এই মার্কেটটা সৌদি আরবের 20টা দেশের জন্য এখন বন্ধ আছে। সেটা তার মধ্যে সবচেয়ে বড় মার্কেটগুলোর মধ্যে পাকিস্তান এবং ভারত, এই দুইটা দেশ বন্ধ থাকাতে আমাদের একটা ফ্লো কিন্তু আমাদের এই বাজারে সৌদি আরবের কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক বেড়ে গেছে। আর আমাদের সম্ভাবনাময় বাজার আমাদের দুবাই এখনও যাচ্ছে, তবে সেটাকে আমি খুব এনকারেজ করব না যে ওয়েতে যাচ্ছে, বাট গভর্নমেন্টের সাথে এমওইউ হওয়ার পথে এটা ফরমাল ওয়েতে হয়তো যাবে। আর আমাদের বড় যে মার্কেটটা সেটা মালয়েশিয়া, সেটাও একটা সামনে একটা সম্ভাবনা দেখা দিয়েছে, এই মার্কেটটাও খুলবে। সুতরাং আমরা একদম পিছিয়ে আছি এই কথাটা আমি বলবো না, বাট আমাদেরকে আরও দ্রুত গতিতে যেতে হবে। আমরা আমাদের যদি দেখি, আমাদের যে অর্থনৈতিক স্ট্যাটাস দেখি, আমাদের ইভেন দুদিন আগ পর্যন্ত যে আমাদের রিজার্ভের যে কন্ট্রিবিউশনটা প্রবাসীদের, সেটা 21 পয়েন্ট সামথিং, নিয়ার অ্যাবাউট 22 বিলিয়ন। তাহলে এটা একটা আমার রিজার্ভের 43 বিলিয়নের মধ্যে 22 বিলিয়ন যদি এই সেক্টর থেকে আসে, ডেফিনেটলি আমাদের রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত, আমি মনে করি যে এটা একটা ফ্রেম, একদম প্রায়োরিটি বেসিসে এটা হচ্ছে, এই সেক্টরটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই ক্ষেত্রে এই সেক্টরের দিকে প্রাইভেট সেক্টর যেরকম নজর দিতে হবে, সরকার যারা আমাদের প্ল্যানিং দিচ্ছেন, রেগুলেটরি বডি আছেন, তাদেরও এই তীক্ষ্ণ নজরদারি এটা থাকতে হবে, যাতে আমরা আরও নতুন নতুন বাজার এক্সপ্লোর করতে পারি, আমরা আরও বেশি আমাদের এই খাতে, আমাদের বৈদেশিক কর্মসংস্থানের খাতে আমরা অ্যাটেনশন দিতে পারি। আমাদের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বছরে প্রায় 22 লক্ষ মানে আমাদের লোক আমার জব মার্কেটে ইন করে, কিন্তু আমি সরকার এবং বেসরকারিভাবে কত পার্সেন্ট লোকের, কত লক্ষ লোকের আমি কর্মসংস্থান করতে পারি, সেক্ষেত্রে 5 থেকে 6। সুতরাং আমার আজকে সময়ের দাবি, আমাদের সবসময় এটা অর্থনৈতিক ক্ষেত্রে হোক, আমাদের এই যে বেকারত্বের যে সমস্যাগুলো হচ্ছে, এগুলোকে সমাধানকল্পে আমাদের এই অধিক একটা টার্গেট আমাদের নিতে হবে। সেই টার্গেটটা ডেফিনেটলি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গত বছর আমার টার্গেট করেছিল প্রায় 10 লাখ, কিন্তু যেহেতু প্যান্ডামিক কারণে আমাদের এটা হয়নি। আমরা আশা করব এই 2021কে আমরা একটা সাফল্যের বছর টার্গেট করে আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করব, এবং এই মার্কেটে যতগুলো বিদ্যমান সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। বিদ্যমান প্রচুর সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে এবং আমাদের মার্কেটটার খোলার ব্যাপারে, আমাদের অধিক বৈদেশিক অবস্থান ব্যাপারে আমরা চেষ্টা করব। আলী হায়দার চৌধুরী, আপনার কাছে আবার আসবো আমি। মোহাম্মদ নাজিবুল ইসলাম, যেটি আলী হায়দার চৌধুরী বললেন যে সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া এবং সৌদি আরব, সৌদি আরবে তো
কর্মী প্রেরণ করা হচ্ছে, কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা অনেক ধীর গতি দেখলাম। সেখানে আসলে কেন? মালয়েশিয়ার শ্রমবাজার বেশ কয়েক বছর ধরেই এটি চেষ্টা চলছে, কিন্তু চুক্তিও সই হচ্ছে, কিন্তু ফাইনালি আর সেটি হচ্ছে না, কর্মী পাঠানোর সর্বশেষ অগ্রগতি হচ্ছে না। সেখানে কি অন্য কোনো জটিলতা আছে? ধন্যবাদ আমাকে জনপ্রিয় এসএটিভিতে আমন্ত্রণ জানানোর জন্য অথরিটির কাছে আমি কৃতজ্ঞতা জানাই। একই সাথে এই এসএটিভির সম্মানিত দর্শকবৃন্দের কাছে আমি সালাম জানাই। আপনি যে প্রসঙ্গটি তুলেছেন যে মালয়েশিয়ার কানেকশনে, জি। তো আমার মনে হয় যে আমরা একটা খুব দ্রুতই সুখবর পাবো আর কি। আমাদের বায়রার সাবেক সভাপতি, যিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন এবং প্রথিতযশা এই আমাদের যে ব্যবসায়ী বলবো তো বটেই, পাশাপাশি যিনি বাংলাদেশের জন্য এই রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন বা চ্যানেলাইজ করেছেন, এক্সপ্লোর করেছেন, তো ওনার কাছ থেকে আপনারা শুনেছেন আর কি। তো আমরা সম্ভবত আমাদের 16 তারিখেই বোধহয় আমাদের একটি আছে, মানে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কমিটির একটা মিটিং আছে আমাদের। তো সেইখানে আমরা আশা করছি আর কি যে আমরা একটা ব্রেক থ্রো হয়তো পাবো আর কি। তো আমি ঠিক কারণের দিকে যেতে চাচ্ছি না খুব বেশি। ঘটনা হলো যে এখানে আমি একটু আগে ব্যক্তিগত আলাপচারিতায় বলতেছিলাম যে আসলে তো এখানে দুটো এন্ডের আসলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, দুই জায়গার একটা মিসম্যাচের একটা ব্যাপার আছে। যিনি নিবেন তার ডিমান্ড আছে কিনা, যিনি দিবেন তার স্টক আছে কিনা। আমি জাস্ট ইন এ গ্রস সেন্স বলছি, নট ইন কানেকশন টু বাংলাদেশ আর মালয়েশিয়া। তো সুতরাং এই দুটো এন্ডেরই তো আসলে যখন একটা অফসেট একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, তখনই আসলে ইয়েটা হয়, একজন ম্যাচমেকার আসলে সফল হন। তো আমি জাস্ট এটাই বলবো আর কি যে হয়তো সেই অফসেটে আমরা যেতে পারতেছি আর কি। আরেকটি বিষয় যে কয়েকদিন আগে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিলেন যে মালদ্বীপে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটি চুক্তিও সই হলো, সেখানে নতুন করে শ্রমবাজার খোলা হচ্ছে। জি, সেটি বা কবে নাগাদ কার্যকর হবে? এক্স্যাক্টলি আসলে তো আমাদের সেখানে ওয়ার্কার আছে এবং যারা আছেন ভালোই আছেন, কিছু আনডকুমেন্টেড আছে, দ্যাট ইজ ট্রু। এবং সেখানে কিন্তু এরকম কোনো দেওয়া হয়নি যে তারা যারা আনডকুমেন্টেড আছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, এরকম কিন্তু কোনো রিজিট কিন্তু কোনো তারা এখনও বলেননি আর কি। তো হাউএভার সেখানে কিছু কিছু নতুন এরিয়া হয়তো ওপেন হবে এবং আমাদেরকে সেই নতুন এরিয়াগুলোতে আমাদেরকে আসলে অবস্থান নেবার একটা চেষ্টা করতে হবে। এই তো দেখা যাক আর কি। এখানে আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশ আছে যেখানে শ্রমিকদের বেশ সমস্যা হচ্ছে। অনেকে অভিযোগই আছেন যে সেখানে শ্রমিকরা তেমন সহযোগিতা পায় না সরকারের দূতাবাস থেকে। তাদের বিষয়ে কি সরকার থেকে আর কি করা হচ্ছে? না, সরকারের পক্ষ থেকে তো আসলে আমরা অনেক কিছুই করেছি এবং এখনও করছি। তবে একটা বিষয় করতে হবে যে আমরা তো মানে এমন বিষয় নয় যে আমরা ওভারনাইট সব কিছু সলভ করতে পারি। এটা কখনোই সম্ভব না, কোনো ব্যক্তির পক্ষেও সম্ভব না, কোনো রাষ্ট্রের পক্ষেও সম্ভব না। তো এখন আমরা আমাদের প্রচেষ্টা অনুযায়ী মিডল ইস্টের দেশগুলোকে আমরা চেষ্টা করেছি এবং এখনও ইনফ্লুয়েন্স করতেছি যেন তারা প্রো ওয়ার্কার হতে পারেন। এবং এখানে বিষয়টা ওখানে শুধুমাত্র যে ফর্মাল সেক্টরে আমাদের লোকজন আছে বিষয়টা এমন না, ইনফর্মাল সেক্টরেও কিন্তু লোকজন আছে। এবং ইনফর্মাল সেক্টরের একটা বিষয় হয় যে আসলে ইন্ডিভিজুয়াল লেভেলের বিহেভিয়ারাল প্যাটার্ন বা অ্যাটিটিউডিনাল একটা ইস্যু আছে যে আমি আমার ওয়ার্কারের সাথে কি ধরনের বিহেভ করব। যদি ফর্মাল সেক্টর হয় তাহলে সেটি এক ধরনের সেটা একটা গাইডলাইন্সের মধ্যে কিন্তু খুব রিজিডলি আমরা সেটা ফলো করতে পারি এবং তাদেরকেও কমপ্লাই করতে বাধ্য করতে পারি। হাউএভার দুই এন্ডের মধ্যে তো সেভারেল টাইমস আমরা আসলে টেকনিক্যাল কমিটি হোক অথবা আমাদের একেবারে টপ লেভেলে হোক একাধিকবার আমরা বসেছি এবং তারাও কিন্তু পজিটিভ আমরা অ্যাটিটিউড শো করে, আমরাও পজিটিভ অ্যাটিটিউড শো করি। কিন্তু এইখানে কিছু হবে, এটা আসলে সেটা যদি ইভেন আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও যদি আমরা ধরি, প্রত্যেকটা ব্যক্তিকেন্দ্রিক আপনি বিহেভিয়ারাল প্যাটার্নের মধ্যে চেঞ্জ আনা ভেরি ডিফিকাল্ট এবং ওভারনাইট এটা চেঞ্জ হবে না। হাউএভার আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা চেষ্টা করতেছি। এখন আপনি যদি বলেন যে
ফিরিয়ে নিয়ে আসা, যারা বিপদে আছেন, যারা অথবা এখানে যারা এক্সট্যান্ডেড অবস্থায় আছে, সেটার জন্য তো আমরা চেষ্টা করতেছি। ইভেন কখনো কখনো আমরা বিভিন্ন ফ্লাইটেরও অ্যারেঞ্জমেন্ট করে আমরা সেখানে নিয়ে আসা, নিয়ে যাওয়া দুটোই ব্যবস্থা করতেছি। জি, মোহাম্মদ নাজিমুল ইসলাম, আপনার কাছে আবার আসবো আমি। মিজানুর রহমান, যেটি নাজিমুল ইসলাম বললেন যে সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ইরাক, বাহরাইন সহ আর কয়েকটি দেশ আছে যেখানে শ্রমিকরা বেশ সমস্যায় আছেন, অনেকেই আছেন সেখানে। তারা অনেকে যারা এসেছেন তারা যেতে পারছেন না, বা ওখানে যারা আছেন তাদেরও কাজ নেই বা আনডকুমেন্টেড হয়েছেন, এরকম অনেক ঘটনা আমরা জানি। এরকম সারা বিশ্বে যে আমাদের যে প্রায় 1 কোটি লোক বাইরে থাকে, তাদের অনেক সমস্যা আছে। সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে আসলে করণীয় কি, বিশেষ করে করোনাকালীন সময়ে? ধন্যবাদ এসএটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি এসএটিভির সমস্ত দর্শকবৃন্দকেও আমি সালাম জানাতে চাই। আসলে আমাদের যেই জায়গা থেকে আপনি কথা বলছেন, আমাদের এই ট্রেডের অন্যতম বোদ্ধা আলী হায়দার সাহেব যেভাবে আপনাকে বিশ্লেষণ করেছেন, আমাদের এডিশনাল সেক্রেটারি সাহেব যেভাবে বিশ্লেষণ করেছেন, এই ধারাতেই আসলে আমাদের সমস্যার সমাধান হওয়ার কথা। যে কোনো দেশে আমরা যে পরিমাণ লোক পাঠাই, যেই দেশে যত বেশি পরিমাণ লোক পাঠাবো সেই দেশ থেকে সাধারণত অত বেশি সমস্যা আসবে, সেটাও সমস্যার সমাধানের দিকে আমরা আস্তে আস্তেই আগাতে হবে। একেবারে ওভারনাইট আপনি সমস্যার সমাধান করবেন এরকম সুযোগ নেই। বাংলাদেশ থেকে যে 1,25,00,000 লোক অভিবাসিত হয়েছে, যারা কর্মী হিসেবে দেশের বাইরে থাকেন, তাদের মধ্যে সবচাইতে বেশি কর্মী আমরা প্রেরণ করেছি সৌদি আরবে, প্রায় 40 লক্ষ। এবং আমাদের রেমিডেন্স আসার ক্ষেত্রেও সেই জায়গাতেই আমরা সর্বোচ্চ রেমিডেন্স পাই, এবং প্রবলেমের ক্ষেত্রেও আমরা অনেকাংশেই সেই জায়গাকেই অনেক বেশি মনে করি। কিন্তু পার্সেন্টেজে আমরা যদি দেখি, আমরা মনে করি, এটা আমার ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, যে যেই পরিমাণ সমস্যা, সেই পরিমাণ সমস্যার সমাধানে আমাদের বিএমইটি এবং আমাদের মিনিস্ট্রি যথাযথ পদক্ষেপগুলো নিয়েছেন। কিন্তু সেইখানে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আমাদের দূতাবাসকে। যে কোনো দেশেই আমাদের প্রধানমন্ত্রীও যদি যান, তাকেও শেল্টার দেওয়ার জন্য, তাকেও প্রপার গাইড করার জন্য, প্রপার একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমাদের দূতাবাসেরই সর্বোচ্চ থাকে, গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, আমরা জানি। পাশাপাশি এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে দুই দেশেরই কিছু কাজ রয়েছে। এটা প্রথমত আমাদের দেশের যারা আমরা রিক্রুটিং এজেন্সি, যারা ডিমান্ড কালেক্ট করি, তাদের অবশ্যই একটু সচেতন হতে হবে যে আমরা কোন ধরনের ডিমান্ড কালেক্ট করব। এখন সারা বিশ্বেই টেকনিক্যাল লোকের বেশি পরিমাণ চাহিদা রয়েছে, সেই দিকটা আমরা একটু চিন্তা করব। পাশাপাশি আমাদের এই কাজটুকু করার পরেও আমাদের এখানে প্রশিক্ষণের কিছু ব্যাপার আছে। বায়রাকে সাধুবাদ জানাবো। বায়রার একটি ট্রেনিং সেন্টার হয়েছে। বায়রার এই ট্রেনিং সেন্টারটি প্রায় 1.5 লক্ষ স্কোয়ার ফিটের উপরে, 6 তলা ভবন, এবং সেখানে আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং সেন্টার। আমরা আলহামদুলিল্লাহ প্রায় 98% আমাদের কাজ হয়ে গেছে, শুধু রঙের কাজটুকু আমরা বাকি রেখেছি। আমাদের মন্ত্রী মহোদয় ওইটি দেখতে চেয়েছেন, ইনশাল্লাহ আমরা এদিকেও আগাচ্ছি। এছাড়া আমাদের বিএমইটি এবং মিনিস্ট্রির কিছু সময় ক্ষেপণের ফাঁদে আমরা পড়ে যাই। এই চ্যালেঞ্জটুকু আমাদের মনে করি আমাদের দেশের ভিতরে সর্বোচ্চ চ্যালেঞ্জ। সৌদি আরবে, কুয়েতে, কাতারে, যে কোনো দেশেই আমরা যেই পরিমাণ লোক প্রেরণ করি, তাদের লোক প্রেরণ করতে সময় লাগে 1 সপ্তাহ থেকে 10 দিন, অ্যাট বেস্ট 15 দিন। এখানে দেখা যায় যে আমাদের দেশের জনগণও যে খুব একটা সচেতন, আমরা সকলেই যে মানে খুব ভালো কার্যক্রম চালাতে পারি, খুব মানে নীতিনৈতিকতার সাথে চলতেছি সেরকমও না। আমাদের মধ্যেও কিছু সমস্যা আছে, কিন্তু সেটা খুবই অল্প। সেখানে আমাদের এই সময়গুলোকে অ্যাটাস্টেশন এবং নিয়োগ অনুমতি, ছাড়পত্র পাওয়া, এরপরে এম্বাসি থেকে ভিসা পাওয়া, এই বিষয়গুলোকে যদি আমরা আরেকটু কাছাকাছি নিয়ে আসতে পারি, সময়ক্ষেপণটাকে যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে আমরা যে পরিমাণ লোক প্রেরণ করতে পারতেছি তার চাইতে অনেক বেশি পরিমাণ লোক প্রেরণ করা সম্ভব। আসার কথা হচ্ছে, বাংলাদেশ থেকে আগে যেই পরিমাণ স্যালারিতে
আমাদের লোক যেত ইন্ডিয়া এবং ফিলিপিন থেকে তাদের ডাবল স্যালারি দেওয়া হতো। এখন সেই জিনিসটা অনেকটা কমিয়ে আনতে পেরেছি এবং সেটা আমাদের রিক্রুটিং এজেন্সির যারা কর্ণধার আছেন, যারা কাজ করছেন, তাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ এবং নিজের দেশকে ওইভাবে রিপ্রেজেন্ট করতে পেরেছিলাম বলেই আমরা এখন স্যালারির দিক থেকেও অনেকটা এগিয়ে আসছি। আপনি যে কথাটা বলেছেন যে সমস্যার সমাধান কোথায়, আমি 2-3টি সংস্থার কথা বলবো। IOM আছে, ILO আছে, আমাদের ওয়ার্ল্ড ব্যাংক আছে, কিংবা ADB আছে, যাদের কাছ থেকে আমরা সোর্সিং টাকার অর্থের যোগানটা হয় এবং যারা এই লেবারদের নিয়ে কাজ করে তাদের কিন্তু বেসিক্যালি কাজ করা দরকার ডেস্টিনেশন কান্ট্রিতে। তারা যদি ডেস্টিনেশন কান্ট্রিতে তাদের উইংগুলোকে প্রপারলি এক্সিকিউট করতে পারে তাহলে আমাদের সমস্যার অনেক সমাধান চলে আসবে। আমরা একটা লোক প্রেরণ করি, ওইখানে গিয়ে লোকটা থাকে, ওইখানে গিয়ে কাজ করে, তার মানে খাদ্যাভ্যাস, তার সাংস্কৃতিক যেই বলয় সেটা সম্পূর্ণরূপে চেঞ্জ করে ভিন্ন আরেকটি দেশে যাচ্ছে স্যালারির জন্য, কাজের জন্য। সেইখানে ILO IOM যদি তাদের প্রপার উইংগুলোকে ওই লেবারের স্বার্থে কাজে লাগায়, আমি মনে করি এই সমস্যার সমাধান অনেকাংশে। মিজানুর রহমান, আপনার কাছে আবার আসবো আমি। অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, যেটি মিজানুর রহমান কিছুটা ধারণা দিলেন, এর বাইরেও যে সমস্যাগুলো আছে সেগুলো আসলে কি করোনাকালীন এই সংকটের মধ্যে কি সেই সংকটকে আরও গভীর করেছে, নাকি আমরা সেটা সমাধানের দিকে সামনে এগোচ্ছি? সত্যি বাস্তবতাটা কি? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এসিটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মিজান ভাই কিছু কথা বলেছেন, পয়েন্টস বলেছেন, আমি কিছু পয়েন্টস অ্যাড করি। আমাদের কাগজে কলমে প্রায় 150-এরও অধিক দেশে আমরা শ্রমিক প্রেরণ করি, কিন্তু মূলত আমরা মধ্যপ্রাচ্য ভিত্তিক দেশগুলিতেই আমাদের শ্রমিক প্রেরণের হার অনেক বেশি। এর মধ্যে সবচেয়ে বড় বাজার নিঃসন্দেহে সৌদি আরব। এখন আমাদের শ্রমিক প্রেরণ বলেন বা শ্রমিক রপ্তানি বলেন, এই ক্ষেত্রে বিশাল মন্দা বিরাজ করছে, কারণ শুধুমাত্র সৌদি আরব ছাড়া কোনো দেশেই শ্রমিক প্রেরণের আর কোনো স্কোপ বর্তমানে নাই। তো স্বভাবতই একটি দেশে কত শ্রমিক আর প্রেরণ করা যাবে, আর ওই দেশের এই কত ডিমান্ড থাকবে, এটা সহজে অনুমেয়। সৌদি আরবের কর্মী প্রেরণ করার ক্ষেত্রে আমাদের কিছু প্রতিবন্ধকতা যেটা আছে, যেগুলি আমরা চাইলেই, আমাদের মন্ত্রণালয় চাইলেই, আমাদের সরকার চাইলেই ওভারকাম করা যায়। আমি সেই দিকে একটু দৃষ্টি দিতে চাচ্ছি। যে আপনাকে আমি ইনফর্ম করছি যে সবচেয়ে বেশি সময় আমাদের দেশ থেকে শ্রমিক প্রেরণের ব্যয় হয়। এর পেছনে দেখেন কিছু সিস্টেম আছে, যেমন আমরা ভিসা স্ট্যাম্পিং করার পরে তাকে ট্রেনিং করতে হয়। প্রত্যেকটা ওয়ার্কারকে, পুরুষ ওয়ার্কারকে 3 দিনের এবং মহিলা ওয়ার্কারকে 1 মাসের প্রশিক্ষণ দিতে হয়। এখন ভিসা স্ট্যাম্পিং করার পরও দেখা যায় তাকে ট্রেনিংয়ে ভর্তি হইতে গেলে ট্রেনিং সেন্টারগুলি অনেক সময় যেই কিছু ডকুমেন্ট চেয়ে বসে যেটা রিলিভেন্ট না, তারপরে সাথে সাথে ভর্তি নেয় না, একটা টাইম দেয়, 5 দিন পরে 7 দিন পরে আসেন, তারপর 3 দিন পরে ট্রেনিং শেষ হয়, পরে আবার সার্টিফিকেটে বেশ সময় চলে যায়। এই সার্টিফিকেট সহ আমরা যখন বিএমইডিতে সাবমিট করি সেই সময় অনেক সময় ব্যয় হয়ে যায়। তারপরে আসেন সবচেয়ে এখনকার সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কোভিডের পরে এয়ার টিকেটের সমস্যা। বিমানের বর্তমান ফেয়ার মধ্যপ্রাচ্যে ওয়ান ওয়ে 65 থেকে 70 হাজার টাকা, যেটা করোনা পরিস্থিতির আগে ছিল 25 থেকে 30 হাজার টাকা। তো হুট করে একই বিমান একই জায়গায় যাচ্ছে, বিমান ফেয়ার কীভাবে ডবলেরও বেশি হয়ে গেল, তো এইটার বিষয়ে আমাদের কথা বলতে হবে। আলটিমেটলি যে খরচটা হয় এটা কোনো না কোনোভাবে শ্রমিকের ঘাড়ের উপরে যায় বর্তায়। যে যত কিছুই আমরা বলি, এই টাকাটা কষ্টটা শ্রমিককেই বহন করতে হয়। এখন আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ বিমান একটি রাষ্ট্রীয় সংস্থা, সেই দেশের বিমান সংস্থাও কীভাবে টিকিটের এত বেশি বাড়িয়ে দিল, ডাবলেরও বেশি করে দিল। তো এখন বাংলাদেশের যে রাষ্ট্রীয় সংস্থা বিমান, সেটা ইচ্ছা করলে শ্রমিকদের জন্য এক্সট্রা ফেয়ারের ব্যবস্থা করতে পারে এবং তাদের জন্য কম ফেয়ারে বিমানের টিকিট ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করছি। এই একটা বিষয়। একটা হচ্ছে যে আমাদের অনেকগুলি দেশের সম্ভাবনা আছে খোলার। এখন কূটনৈতিক প্রচেষ্টা বৃদ্ধির মাধ্যমে সেই দেশগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব যেন বাজারগুলি উন্মুক্ত করা যায় সেই বিষয়ে দৃষ্টি দিতে হবে। আমাদের ডেভেলপমেন্টটা হইতে হবে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আমরা আমাদের যেই দেশগুলিতে চলমান ছিল বা আছে সেগুলিকে ধরে রেখে নতুন নতুন শ্রমবাজারের দিকে আমাদের অন্বেষণ করতে হবে। আমাদের সৌদি আরব যেমন সবচেয়ে বড় শ্রমবাজার, এরপরে আছে মালয়েশিয়া, সেটা এখন বন্ধ। 2018 সালের পর থেকে অদ্যাবধি মালয়েশিয়া বন্ধ। আমরা দীর্ঘদিন থেকে শুনছি যে মালয়েশিয়া ওপেন হচ্ছে, কিন্তু এখনও হয়নি। ইউএই দীর্ঘদিন থেকে বন্ধ। সাম্প্রতিক সময়ে ইউএতে কিছু লোক যাচ্ছে এবং সেখানে নাকি বৈধ হওয়ার সময় সুযোগ পাচ্ছে। আমরা যদি এখানে প্রেরণটা যদি আমাদের ছাড়পত্রের মাধ্যমে করা যায়,
সেক্ষেত্রে শ্রমিক এখন যে পরিমাণ কষ্ট হচ্ছে সেই কষ্টটা অনেকাংশেই কমে যাবে। এই বিষয়ে আমাদের মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনার মাধ্যমে আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সাজ্জাদ হোসেন, আমরা একটা বিরতি নিব। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরব শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরলাম আলোচনায়। আলী হায়দার চৌধুরী, যেটি প্রথমে আলোচনায় বলেছিলেন যে অনেক সংকট আছে, অনেক সমস্যার মধ্য দিয়ে জনশক্তি যারা পাঠিয়ে থাকেন তাদের অনেক সমস্যা মোকাবেলা করতে হয়, যেটি সাজ্জাদ হোসেন একটি কথা বললেন যে শ্রমিকদের ঘাড়ে কোনো না কোনোভাবে সেই সব বিষয়গুলো গিয়ে, বিমান ভাড়া একটি, বা তাদের এই যে প্রশিক্ষণের বিষয়ে সময়ক্ষেপণ বলেন, কিন্তু এখন তো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সিস্টেমে তো এগুলো আরও সময় কমে আসার কথা, সেখানে না কমে এটা বাড়ছে কেন? আমার সহকর্মীরা যথার্থই প্রশ্ন রেজ করেছেন এবং বিষয়ভিত্তিক কথাগুলো বলেছেন। আমরা এই খাতে যারা কাজ করি, এটা মূলত সার্ভিস সেক্টর, আমরা যত বেশি বেটার সার্ভিস দিতে পারবো তত শ্রমিকদের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। আর আমরা মনে রাখতে হবে আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলো কি, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এরাই তো আমাদের কম্পিটিটার্স। ফিলিপাইন মানে এটাকে মডেল বলা হয়। সুতরাং এসব দেশ থেকে যদি 4 to 5 উইকসের ভিতরে আমি পাঠাতে পারি, তাদের ব্যুরোক্রেটিক কোনো সিস্টেম এত জটিল নয়। বাংলাদেশ ইস্যু ভিত্তিক যেসব কথাগুলো মানে এত বেশি আলোচিত হয়, আপনি কোনোদিন শুনেছেন ফিলিপাইনে এই আলোচনা হচ্ছে, ইন্ডিয়াতে এই আলোচনা হচ্ছে, পাকিস্তান নিয়ে এই আলোচনা হচ্ছে? আমরা নিজেরাই নিজেদের সমস্যাগুলো তৈরি করে, মানে আমাদের সার্ভিস স্টপগুলো বাড়াই দিয়ে বরং আমাদের সময়গুলো ক্ষেপণ করে, আমাদের এইসব সার্ভিসের পরিবর্তে আমাদের সময়, আমাদের একটা বিব্রতকর অবস্থা সবাই এগুলো তৈরি হয়। বেসিক জিনিসটা কি, আমি এই সেক্টরে যারা কাজ করে, আমার লতে এটা মেনশন করা দরকার ছিল, আমার ইমিগ্রেশন অ্যাক্ট 2013টা। এটা একদম টোটালি কমপ্লিট একটা ইমিগ্রেশন অ্যাক্ট। যখন এটা তৈরি হয়, এটার যতগুলো ক্লজ আছে আমাদের আপত্তি আছে, আমরা তখন উত্থাপন করেছিলাম। আমার পার্লামেন্টারি কমিটির সাথে বসেছি, আমরা তখন দিদেন মিনিস্ট্রির সাথে বসেছি, অনেকেই বিষয়গুলো অ্যাডমিট করেছে। আইএলও এই আইনটা করেছে, ড্রাফট করার সময় আমরা কথা বলেছি, সংসদে উত্থাপনের পরেও আমরা কথা বলেছি। যেমন আপনি এখানে একটা ক্লজ ওখানে রেখেছে, বিএমইটি হচ্ছে আমাদের রেগুলেটরি বডি, অথচ ওই আইনে মেনশন আছে বিএমইটি লোক পাঠাতে পারবে। যদি বিএমইটি লোক পাঠাতে পারে তাহলে তাকে রেগুলেট করবে, ওটা তো মেনশন নাই। যেরকম বাইরের সদস্যদেরকে রেগুলেট করার জন্য বিএমইটি একটা হচ্ছে, এটা প্যারেন্টস অর্গানাইজেশন, তাদের অভিভাবক, এইটা একটা ফানি একটা ল। আর যেই আইনে ফিলিপাইনের লতে কি আছে, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা আছে, শিল্পের সংরক্ষণ করা আছে, ওখানে শিল্প খাত হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং আজকে আমরা যেটা বলি, আমাদের এই লতে আমরা যা সার্ভিস দিয়ে থাকি, আমাদের যেরকম সুরক্ষা থাকবে, শ্রমিকদেরও সুরক্ষা থাকবে, ডেফিনেটলি দুইটার মিলেই তো একটা ল। ওখানে একতরফাভাবে আমাদের কোনো সুরক্ষা নাই, বরং আমরা দেশে এই যে বিভিন্ন আমাদের উপরে আরোপিত এই যে হিউম্যান ট্রাফিকিং লটা চাপিয়ে দিয়ে, মানব পাচার আইনটা চাপিয়ে দিয়ে আমাদের একটা আমরা হ্যারাসমেন্টের দিকে যাচ্ছি। যদিও আজকাল আমাদের মন্ত্রণালয় অনেক কাজ করছে এই বিষয়টা যাতে আমাদের উপরে ইম্পোজ না হয়, কিন্তু ইতিমধ্যে তো আমাদের ইন্ডাস্ট্রিটা তো একটা হ্যারাসমেন্টের মুখে পড়ে গেছে। আমরা প্রশ্নবিদ্ধ হয়ে গেছি সমগ্র জাতির কাছে, আমরা মানব পাচার, আসলে মানব পাচার আর মাইগ্রেন্ট নিয়ে যারা কাজ করে, এটার নিয়মগত, পদ্ধতিগত এটা অনেক তফাৎ, আকাশ এবং তাপাল তফাৎ। ট্রাফিকিং বোথ এন্ডে যে কন্ট্যাক্ট থাকে, কক্সবাজার দিয়ে ট্রাফিকিং হচ্ছে, বর্ডার দিয়ে ট্রাফিকিং হচ্ছে, অনেক জায়গায় ট্রাফিকিং হচ্ছে। সুতরাং আমরা যারা সরকারের একদম প্রতিটা নিয়ম মেনে, সরকারের নিয়ম অনুমতি সব কিছু মেনে পাঠাই, তাহলে সেটা হিউম্যান ট্রাফিকিং হয় না। এই যে এই বিষয়গুলো নিয়ে সমস্ত জাতির কাছে আমাদের ইমেজ নষ্ট হয়েছে। আমরা এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি, এই খাতে যারা কাজ করি, তারও একটা বিব্রতকর অবস্থায় আছে। এটা আমরা খুব মানে আমাদের অনেক যারা কাজ করে তারা আস্তে আস্তে এইটা থেকে সরে আসছে। কিন্তু এটা তো সত্য যে অভিযোগ আছে কোনো এজেন্সি এ ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। আমি একটা এজেন্সি আপনি নাম বলেন, যে এই এজেন্সি আপনার তো তথ্য প্রবাহ তো অত্যন্ত ক্লিন, যে ট্রাফিকিং করেছে এরকম রিক্রুট এজেন্সি একটা নাম বলেন আপনারা।
আমি এরকম শুনেন, আজ থেকে আমি 10 বছর আগে টক শোতে যাই, সেখানেও এই একই প্রশ্নর সম্মুখীন হয়েছি যে দুবাই এয়ারপোর্টে মহিলা দেখছে, তারা খুব বিব্রতকর অবস্থা আছে, না খেয়ে আছে। তা আমি তখন সেই সময়ে আমাদের অনেক নারী নেত্রীর সাথে আমি যখন টক শোতে আমি জিজ্ঞেস করছি, আপনি কি জিজ্ঞেস করছেন এরা কার মাধ্যমে যাচ্ছে, কোনো রিক্রুয়েন্সির নাম বলতে পারবেন? এর নাম বলতে পারেন। ট্রাফিকটা তো এটা নয়। ওরা আজকে এই করিডোর দিয়ে, এয়ারপোর্ট করিডোর দিয়ে তারা যাচ্ছে না, এরা ভিজিট বিষয়ে লোক যাচ্ছে, শিক্ষার নিয়ে লোক যাচ্ছে, অনেকভাবে লোক যাচ্ছে। এগুলো তো আমাদের ওমরা বিষয়ে লোক যাচ্ছে, হজ বিষয়ে লোক যাচ্ছে, সৌদি আরব যাচ্ছে, এগুলো তো আমাদের দায়িত্ব নয়, এগুলো তো বিভিন্ন এজেন্সি রয়ে গেছে, তাদের দায়িত্ব। সুতরাং হ্যাঁ, আমাদের ক্ষেত্রে এরর নাই এই কথাটা আমরা বলবো না, হ্যাঁ আমাদের এরর আছে। সেই এররগুলোকে যদি আমরা আরও মিনিমাইজ করতে পারি, ডেফিনেটলি আমাদের ইন্ডাস্ট্রি আরও ডেভেলপ করবে। কিন্তু এই জাতীয় যেসব ব্লেম আমাদের উপরে দেওয়া হচ্ছে, আমি এই যে নারী শ্রমিক বিদেশে পাঠাচ্ছি, সরকারি নিয়োগ অনুমতি নিয়ে পাঠাচ্ছি, সেখানে গিয়ে প্রবলেম পড়তেই পারে। মানে হিউম্যান বিইং, আমরা যেহেতু হিউম্যান, তো আমরা হ্যান্ডেল করি, পড়তে পারে। এখন ওটাকে অ্যাড্রেস করার জন্য আমরা রয়ে গেছি, ওটাকে অ্যাড্রেস করার জন্য আমার দূতাবাস রয়ে গেছে, ওইটাকে অ্যাড্রেস করার জন্য আমার মন্ত্রণালয় রয়ে গেছে, যে তার প্রবলেমগুলো সলভ করে তাকে নিয়ে আসা। এটা আমাদের সবারই একটা দায়িত্বের মধ্যে পড়ে। এবং আমার ইমিগ্রেশন অ্যাক্ট 2030 মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে, আমি যদি এটা ব্রেক করি, আমার কি কি দণ্ডবিধি ওখানে মেনশন আছে, 7 বছর জেল, জরিমানা, সব কিছু মেনশন আছে। সুতরাং আমি সেই যে যাচ্ছে, বৈধভাবে যাচ্ছে, সে ফিরে আসতেছে, সেটা ট্রাফিকিং নয়। সেটা আপনি আনডকুমেন্টেড বলতে পারেন, এরর বলতে পারেন, অ্যাবিউজ বলতে পারেন। ওই এন্ডে মিজান যেটা বলেছে যে দেখেন, মিডল ইস্টের মধ্যে অনেক কান্ট্রি আছে এখন আইএলও কনভেনশনে স্বাক্ষর করে নাই। সুতরাং সেখানে আইএলও অ্যাড্রেস করতে পারছে না। সুতরাং এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো তো ওখানে অ্যাড্রেস করতে পারবে না। সেক্ষেত্রে আমাদের ফরেন মিনিস্ট্রিগুলো একটা প্রপারলি অ্যাড্রেস করতে হবে, আমাদের দূতাবাসগুলো অ্যাড্রেস করতে হবে। আমি একটা জিনিস মিজানের সাথে একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছি। আমাদের সরকারি সীমাবদ্ধতা আছে, আমরা জানি। কারণ আমাদের দূতাবাসে, আমার সৌদি আরবে এক্সাম্পল দিচ্ছি, যদি সৌদি আরবে আমার মিজানের ভাষায় 40 লক্ষ হয়, আমার মনে হয় এত হবে না, বাট বর্তমানে বিদ্যমান 25 থেকে 30 লক্ষ হইতে পারে ম্যাক্সিমাম। বাট এর ভিতরে চলে আসছে 20, আমি ধরে নিলাম 20 লক্ষ আছে, ধরে নিলাম 25 লক্ষ আছে, 30 লক্ষ কাছাকাছি এখন। হ্যাঁ যাক, যদি তাই হয় তাহলে কি হয়, এই এতগুলো লোককে সার্ভিস দেওয়ার জন্য আমার জনবল কোথায় দূতাবাসে? আমার তো একটা কনসুলেট জেদ্দায়, আর একটা হচ্ছে রিয়াদে আমার হাই দূতাবাস। সেখানে আমার ওয়েলফেয়ার দেখার জন্য আমার কয়জন অফিসার আছে? আজকে সৌদি আরব মতো জায়গায় বিভিন্ন প্রভিন্সে আমার তো উইং খোলা উচিত। ফিলিপাইন কি করেছে? ফিলিপাইন যেটা করেছে সেটা হচ্ছে কি, এমবেসির ছায়াতলে তারা কালচারাল উইং খুলেছে, মানে সেখানে কমিউনিটি, তারা ক্লাবের মতো তারা ওইটা করেছে। সেখানে কি হয়, যখন কোনো প্রবলেম হয় তখন ওখানে আসলে পরে এই যে কমিউনিটি সার্ভিসটা তারা নিতে পারে। কারণ কমিউনিটি একটা যারা আছেন নেতৃস্থানীয়, তারা কিন্তু এই সার্ভিসটা দিতে মানে রেডি হয়। যখন কোনো প্রবলেম হয়, বাঙালির কোনো প্রবলেম, আমাদের দেশিদের কোনো প্রবলেম হয়, তারা ওখানে সার্ভিস দেয়। তো সেখানে যদি একটু পিছনে যদি একটু আইনি হাত থাকে, এমবেসির আমব্রেলা থাকে, তাহলে ওই সলভটা করতে পারে। দূতাবাস সেগুলো করে না কেন? কমিউনিটি সার্ভিসটা নেওয়ার জন্য তারা ওই থিংটা করে না কেন? ফিলিপাইন এমবেসিতে এত লোকবল নাই, তারা কিভাবে এটাকে সলভ করছে? ইন্ডিয়ান এমবেসিতে লোকবল নাই, তারা কিভাবে সলভ করছে? লয়ারকে নিয়োগ করে না কেন? আমার ওয়েজার্নের ফান্ডে এত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ওখানে রয়ে গেছে। তারা আমি আজ থেকে কয়েক বছর আগে কথা বলবো, ট্রান্সলেটর দিয়ে করে একদম প্রফেশনাল লয়ার ওখানে মানে এঙ্গেজ করে না কেন? এই টাকাগুলো কার জন্য? শ্রমিকদের কল্যাণের জন্য, যারা ওখানে কাজ করে শ্রম দেয়। আমার এই যে প্রবাসী যোদ্ধা, এই রিমিটেন্স যোদ্ধা, আমরা তাদের জন্য করতেছি। এই বিষয়গুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। আর আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সময় কমানোর জন্য আজকে সৌদি আরবে আমার এই বিচার স্ট্যাম্পিংয়ের জন্য একটা পুলিশ ক্লিয়ারেন্সের ইম্পোজ করা হয়েছে। এটা কিন্তু কোনো দেশে নাই। ঠিক আছে, এটা তাদের ল, তারা করেছে। এর আগেও একবার হয়েছিল, বেশ 15-20 বছর আগে। তখন গভর্নমেন্ট কি করেছে? গভর্নমেন্ট তখন ইমিডিয়েটলি ওয়ান স্টপ সার্ভিস করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে একটা ওয়ান স্টপ সার্ভিস করেছে। একদিনে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। পাসপোর্ট নিয়ে গেছে, পাসপোর্ট দেওয়া মানে কি, পাসপোর্ট হোল্ডার তো মানে তার ক্লিয়ারেন্স পেয়ে গেছে অলরেডি, এসবির ক্লিয়ারেন্স, পাসপোর্ট নিয়ে গেছে, ওখানে ওয়ান স্টপ সার্ভিস দিয়ে দিয়েছে। এখন
এই যে পুলিশ সার্টিফিকেট পাওয়া মানে একটা শ্রমিকের গ্রামে গিয়ে থানায় গিয়ে নিজের উপজেলায় গিয়ে টাকা খরচ করে 15-20 দিন এই সার্টিফিকেটগুলো পাচ্ছে না, সময় তো এখানেও ক্ষেপণ হচ্ছে। হোয়াই নট, এটা একটা সম্মিলিত প্রয়াস, আমার আন্তঃ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মিলে আমাদের মন্ত্রণালয় এই বিষয়টা অ্যাড্রেস করে না, আমরা পাঠাতে হবে। আপনি দেখেন এখন আমরা এখনও অ্যালার্মিং আছি, সৌদি আরবে এখন লক্ষাধিক ভিসা ডিমান্ড বাংলাদেশে রয়ে গেছে, যে কোনো মুহূর্তে আবার সৌদি আরবে এখন কোভিড-19 একটা ফ্লো আবার বেড়ে গেছে, ওখানে কারফিউ চলতেছে বোধহয় গতকাল থেকে। যদি ফ্লাইট বন্ধ হয়ে যায় তাহলে এই লোকগুলোর আবার কী হবে যারা অন প্রসেসে আছে? আমার যত বেশি কুইকলি রেসপন্স করতে পারি আমাদের সবার জন্য ভালো, দেশের জন্য ভালো, আমার জন্য ভালো। অবশ্যই মন্ত্রণালয় রেগুলেটরি করবে, নজরদারি করবে। নজরদারির নামে আমার সময় ক্ষেপণ না করে সময়টাকে কিভাবে মিনিমাইজ করা যায় এটাই আমি অ্যাড্রেস করতে চাচ্ছি। আলী হায়দার চৌধুরী, আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ নাজিবুল ইসলাম, যেটি আলী হায়দার চৌধুরী যে বিষয়গুলো উত্থাপন করলেন, সেখানে মন্ত্রণালয় কি করণীয় আছে বা শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে মন্ত্রণালয়ের অনেক কিছুই করার আছে, তবে আমি যদি এক কথায় বলি জি, তাহলে আমি বলবো মন্ত্রণালয়, গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর জয়েন্টলি করতে হবে। এই এক কথা যদি আপনাকে আমি বলেন এক সেন্টেন্সে, তাহলে আমরা বলবো যে বোথ জয়েন্টলি করতে হবে। কেন? যে আসলে পাবলিক সেক্টর কিন্তু সব কাজ করবে না। আপনি যদি সেই ভিলফ্রেডো প্যারেটোর 1903 সালের 80-20 থিওরিতে যান, তাহলে একটা অর্গানাইজেশন বেছে নেবে 20% স্ট্র্যাটেজিক অ্যাক্টিভিটিস, আর বাকি 80% কাজ দিয়ে দিবে থার্ড পার্টিকে। তো গভর্নমেন্টও এরকম, আমি বলবো যে গভর্নমেন্টের কাজ করা উচিত হলো স্ট্র্যাটেজিক কাজগুলো, বাকি কাজগুলো আসলে প্রাইভেট সেক্টরকেই দিতে হবে। আবার প্রাইভেট সেক্টরও তাদের অর্গানাইজেশন ওয়াইজ তারা চিন্তা করবে যে ইয়েস, আমার স্ট্র্যাটেজিক কাজগুলো আমি নেব, বাকি যে 80% নন কোর অ্যাক্টিভিটিস আছে সেটা আরেকজনকে দেবো। আবার অন্যের জন্য যেটা নন কোর সেটা হয়তো ওর জন্য, ওই পার্টিকুলার ওই অর্গানাইজেশনের জন্য কোর অ্যাক্টিভিটি হবে। এখন আমি যদি আপনি এদিক দিয়ে আসেন বড় ভাইয়ের কথা থেকে আর কি, এবং মিজান সাহেব সহ ওনাদের ইয়েতে, আমি আসলে বিষয়গুলোকে চিন্তা করছি দুটো ভাবে আর কি। একটা হলো ছোট ছোট বিষয়, আরেকটি হলো বৃহৎ বিষয়। আপনি ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো, সেটিও অবশ্য অনেক সময় বড় বড় ব্রেকথ্রু এনে দেয়, আমি অস্বীকার করব না। যেমন ওনারা বলছেন যে আমার লিড টাইম কমানোর ক্ষেত্রে আমার 12 দিন বা এই যে এত সময় লাগবে কেন, ইয়েস, we recognize it. I recognize it personally. That's why we taken a step to develop a generated certificate system, and we instructed our BMET to develop it very soon, as early as possible. Number one. এটা আমি বললাম যে এটা ক্ষুদ্র কাজের বিষয়ে। এখন আমি যদি বলেন যে না, আমি আসলে শুধু কোভিড পিরিয়ড না, পোস্ট কোভিড পিরিয়ড মিলিয়ে আমার কি কি কাজ করা দরকার, গভর্নমেন্টের কী কী কাজ করা দরকার, আমি বলবো যে প্রাইভেট সেক্টর সহ আসলে বৃহৎ কিছু কাজ করবার সুযোগ আছে এবং সেটিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। যেমন ধরুন যে আমার ডিমান্ড অ্যান্ড সাপ্লাইকে ইনফ্লুয়েন্স করে কি কি, আমার মোটা দাগে যদি বলি তাহলে 7টা বড় ফ্যাক্টর আছে যেগুলোকে আমরা বলি গ্লোবাল ড্রাইভার, এরা চেঞ্জ এনে দেয়, ইনফ্লুয়েন্স করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইকে। নাম্বার 1, ডেমোগ্রাফিক চেঞ্জ। ডেমোগ্রাফিক চেঞ্জে কি আনতেছে, যে ডেভেলপড কান্ট্রিতে এজিং পপুলেশন বাড়াচ্ছে, আর ডেভেলপিং কান্ট্রিতে এটা হলো যে ইয়াং পিপুলের সংখ্যা বাড়াচ্ছে। তাহলে এইখানে আমাদের ওভারসিজ এমপ্লয়মেন্টের কি ইমপ্লিকেশনটা কি আছে? ইমপ্লিকেশন এই যে ডেভেলপড কান্ট্রিতে তারা কয়েকটা স্ট্র্যাটেজি নেবে, যেমন রিটেনশন, মানে যারা যে ম্যান পাওয়ার আছে তাকে ধরে রাখতে চাবে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে ফ্রান্সে তারা কিন্তু ওই রিটায়ারমেন্ট এজ তুলে দিতে চাচ্ছিল, যে যতদিন ইচ্ছা ততদিন কাজ করবে, কিন্তু সেখানকার লোকজন কিন্তু এটা চায়নি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয়তো আমার মতো সরকারি কর্মচারী হয়তো চাইবে যে না, রিটায়ারমেন্ট এজটা আরও বাড়াক, আর ওরা বলছে না, যতদিন ইচ্ছা ততদিন তুমি কাজ করো, কারণ তারা বাইরের দেশ থেকে কিন্তু লোক নিতে চাচ্ছে না, যাতে তাদের এক্সিস্টিং লোককে তারা আবারও কাজ করাতে পারে। আরেকটা কি, অ্যাক্টিভেশন প্রোগ্রাম। অ্যাক্টিভেশন মানে মেয়েদেরকে বলছে না তুমি সংখ্যা, মানে বাচ্চার সংখ্যা বাড়াও। হাউএভার, তো আমি যদি এখন আমার এই জায়গাটাতে ফিরে আসি, আমি কি করতে পারি, যে এইজিং পপুলেশনের জন্য তাদের কিন্তু হেলথ কেয়ার সেক্টরে অনেক বেশি ডিমান্ড ক্রিয়েট হবে। তো তাহলে আমি আমার ম্যান পাওয়ারকে কী করব, আমার ম্যান পাওয়ারকে তৈরি করব ওই সেক্টরটাকে, ওই সেগমেন্টটাকে টার্গেট করার জন্য। ওইখানে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর, বোথ সেক্টর ক্যান ডু টু ডেভেলপ or to target that sector and to develop the, মানে our manpower jointly. Number 1.
এখন যদি ধরেন যে আরেকটা গ্লোবাল ড্রাইভার হলো এডুকেশনাল অ্যাটেইনমেন্ট। আপনি যদি দেখেন সারা পৃথিবীতে আমাদের কিন্তু সারা পৃথিবীর মানে সব দেশেরই এডুকেশনাল অ্যাটেইনমেন্টের রেট কিন্তু বেড়ে গেছে। যদি আপনি চিন্তা করেন যে 10 ইয়ার্সে আপনার ডেভেলপিং কান্ট্রিগুলোর এভারেজ স্কুলিং ইয়ার ছিল হলো 4.9 ইয়ার্স। ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ, সেটা এখন কিন্তু হয়ে গেছে অ্যারাউন্ড 10 ইয়ার্স। অ্যারাউন্ড ডেভেলপড কান্ট্রি ছিল 7.9 ইয়ার্স, এখন এটা হয়ে গেছে 12 ইয়ার্স ডেভেলপড কান্ট্রিতে। তাহলে এখন আপনি এই জায়গায় আমার ওভারসিজ এমপ্লয়মেন্টে কী প্রবলেমটা ক্রিয়েট করেছে? আপনি মানে হ্যাভ এ লুক অন মিডল ইস্ট, তার মানে তাদেরও স্কুলিং এজ বেড়েছে, তার মানে তাদের লোক শিক্ষিত হয়েছে। তাহলে ভাই আমার তো আর এই মানে যে পুরনো ধ্যান ধারণায় আমি যেটা চাচ্ছিলাম, যে লোক পাঠাতে চাচ্ছিলাম, সেই লোক তো পাঠালে হবে না। আমার এখন দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে এবং প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরকে জয়েন্টলি ওয়ার্ক করতে হবে যে নো, উই হ্যাভ টু টার্গেট দ্যাট সেগমেন্ট অফ দ্যাট মার্কেট জি so that মানে where we have the requirement and where we can get space to send our skilled manpower. এরপরে এবং আপনি যদি এখন বলেন যে গ্লোবালাইজেশন অফ মার্কেট, আপনি একটু আগে মালয়েশিয়ার কথা দিয়ে তুলেছেন। জি। হাউএভার এক সময় কিন্তু আমাদের ওয়ার্কাররা সেখানে যেত মেনলি করতে, আমি জানি না বড় ভাই আমার সাথে প্ল্যান্টেশনে যেত, তারা কারা? এবং তারা কিন্তু অনেক চমৎকার কিন্তু ভ্যারাইটি ওখান থেকে বা স্পেসিস নিয়ে আসছে, লাইক রামবুথান, নেত্রকোনাতে রামবুথান নিয়ে আসছে আমার মালয়েশিয়া ফেরত ওয়ার্কার। স্ট্রবেরি, হ্যাঁ স্ট্রবেরি। বাট এখন আপনি আসেন, অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি, এখন আপনি আসেন এখানে আমার ওভারসিজ এমপ্লয়মেন্টে আমার ইমপ্লিকেশনটা কি ফেলেছে এইটা যে ওখানে এখন অনেক বেশি ম্যানুফ্যাকচারিং সেক্টরের লোকজনের প্রয়োজন হয়েছে। ঠিক আছে, কারণ ওখান থেকে বিদেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মালয়েশিয়াতে অনেক বেশি হয়েছে। তাহলে এখন আমার দৃষ্টিটা কী হওয়া উচিত? অবশ্যই ওখানে ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য লোক তৈরি করা। আরেকটা জায়গায় বলি মালয়েশিয়ার, সেটা হলো যে ইন্দোনেশিয়াতে কালিমান্তানে ওদের কিন্তু এখন করতেছে, তাদের ওই যে ক্যাপিটাল সিটি চেঞ্জ করতেছে এখন। ফলে মালয়েশিয়া থেকে তাদের ওয়ার্কার, ইন্দোনেশিয়া তাদের ওয়ার্কাররা ফেরত নিচ্ছে, বিশেষত কনস্ট্রাকশন সেক্টরে। তো আমার ওখানে কিন্তু কনস্ট্রাকশন সেক্টরের লোক লাগবে। তাহলে আমার কিন্তু প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরে বোথ কিন্তু এখন আমাকে ওই জায়গাতে কিন্তু চিন্তা করতে হবে, এবং সেটা 20 বছর আগের স্কিল লেভেলে যে ধরনের লোককে আমি পাঠিয়েছি সেখানে সেই ধরনের কনস্ট্রাকশন ওয়ার্কার কিন্তু সেখানে দরকার নেই। তারপরে আপনি আসেন যে ক্লাইমেট চেঞ্জের জন্য আমার যদি মেমোরি মানে চিট না করে থাকে, প্রবাবলি 33% ব্রাউন জবস উইল বি ডিস্ট্রাক্টেড অল ওভার দি ওয়ার্ল্ড। তাহলে আপনি কোথায় যাবেন? অবশ্যই আমার ম্যান পাওয়ারকে এমনভাবে তৈরি করতে হবে যারা রিনিউয়েবল এনার্জি বা গ্রিন ইকোনমির জন্য তারা সেটার সাথে তারা অ্যাডাপ্ট করতে পারে এবং সেটা ব্যবহার করতে পারে। তো আমার দাদির আমলে আমার দাদি ওই যে মাটির তৈরি পাতিলে রান্না করেছে, আমার ওয়াইফ কিন্তু এখন রাইস কুকার ব্যবহার করে, ওয়াশিং মেশিন ব্যবহার করে, ডিশ ওয়াশার ব্যবহার করে। এটা আপনার স্কিল লেভেল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার যে ধরেন যে আপনি একটু আগে বলেছেন, যেটা হয়তো আমার জন্য একটু মানে এই যে মালদ্বীপের জন্য আপনি যে কথাটা তুলেছেন, মালদ্বীপে এই মুহূর্তে কনস্ট্রাকশন সেক্টরের কিন্তু রিকোয়ারমেন্টটা কম আছে। তাহলে অন্যান্য সেক্টরটাকে আমাকে কিন্তু চিন্তা করতে হবে। সুতরাং কান্ট্রি স্পেসিফিক যেমন স্ট্র্যাটেজি আমার দরকার, টোটাল গ্লোবাল ইকোনমি বা গ্লোবাল রিকোয়ারমেন্ট ধরেও কিন্তু আমাকে যেতে হবে। থার্ড ওয়ান ইজ যে টেকনোলজিক্যাল ইনোভেশন। আই শুড সে দ্যাট অটোমেশন and robotics is a devastating factor, I should say. এটি কিন্তু একটা বড় ধরনের চেঞ্জ আনবে। যেমন ধরুন অটোমেশনের কারণেই আমার বিশ্বাস যে আমি যেটুকু লেখাপড়া করে যেটুকু জেনেছি, অ্যারাউন্ড 10 to 60% আপনার নেচার অফ অকুপেশন উইল বি চেঞ্জড। অকুপেশন উইল বি দেয়ার, বাট দ্য নেচার অফ অকুপেশন উইল বি চেঞ্জড। তাহলে এখন তারপরে আরেকটা আসছে যে লেবার মোবিলিটি। আপনি দেখেন যে লেস দেন 20 অ্যারাউন্ড 20% ইউনিভার্সিটি গ্রাজুয়েটস ফ্রম ইস্ট আফ্রিকা মাইগ্রেটেড টু ডেভেলপড কান্ট্রিজ। তো এখন এই যে ধরেন যে এই লেবার মোবিলিটির কারণে আমার ওভারসিজ এমপ্লয়মেন্টে ইমপ্লিকেশনটা কী ফেলেছে, যে এমপ্লয়মেন্ট কম্পোজিশনের মধ্যে একটা হিউজ পোলারাইজেশন করে দিয়েছে। টেকনোলজিক্যাল ইনোভেশনের কারণে এমপ্লয়মেন্ট কম্পোজিশনের মধ্যে হিউজ একটা পোলারাইজেশন ঘটিয়েছে। কীরকম? যে দ্য ডিমান্ড অফ
skilled worker increased seriously and the year মানে unemployment among the unskilled labor or low skilled labor increased dramatically, I should say. So নাজমুল এইটা ইসলাম, আমরা পরে এসে আবার শুনবো আপনার কাছ Okay, থেকে। thank you. মিজানুর রহমান, যেটি নাজমুল ইসলাম বলছিলেন যে প্রযুক্তিগত উৎকর্ষতার জন্য আমাদের শ্রম বাজারে অনেক পরিবর্তন আসছে, সেখানে কাজের ধরনের পরিবর্তন এসেছে, সেই জায়গাগুলো কি আমরা শনাক্ত করতে পেরেছি কিনা, বা সেইখানে আমাদের কর্মী প্রেরণের ক্ষেত্রে বাইরের যে বিশেষ করে রিক্রুটিং এজেন্সিগুলো সেখানে তারা তার দক্ষতার পরিচয় দিতে পেরেছে কিনা? ধন্যবাদ। আসলে আমি স্যারের সাথে সম্পূর্ণ একমত। তারপরেও কিছু চিন্তাধারার বিবর্তনে একটা ধারাবাহিকতা থাকবে। জি, আজকে যেভাবে আমাদের ডেস্টিনেশন কান্ট্রি আমাদের কাছে স্কিল ওয়ার্কার চাচ্ছে, ঠিক সেইভাবেই কিন্তু একেবারেই আমাদের আনস্কিল চাহিদা কিন্তু একেবারে ডিস্ট্রয়েড হয়ে যায়নি। আজকে যে রোবোটিক একটা এনভায়রনমেন্ট আমাদের আসবে, বিভিন্ন দেশের এয়ারপোর্টে আমরা দেখেছি যে বিভিন্ন রকম পরিবর্তন। আগে একটা লোক দরজা খুলে দিত, এখন অটো দরজা খোলে। হ্যাঁ, এগুলো পরিবর্তন আমাদেরও আসবে। সেখানে যদি আমাদের দেশকে আমরা যেভাবে ফিলিপিনের নাম বলি, কিংবা ইন্ডিয়ার কথা বলি, পাকিস্তানের কথা বলি, শ্রীলঙ্কার কথা বলি, ঠিক সেইভাবে আমাদেরকেও কিন্তু তারা অ্যাড্রেস করে যে বাংলাদেশ থেকেও এখন অনেক লোক যাচ্ছে। হায়দার ভাই যেটি বলেছেন, প্রায় 20 থেকে 22 লক্ষ লোকের কর্মসংস্থানের চাহিদা থাকে প্রত্যেক বছর। আমরা কিন্তু 5 থেকে 6 লক্ষ লোক বিদেশে অভিবাসনের কিংবা কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে পারি। সেখানে আমাদের অনেক কাজ করার আছে, সেটি অবশ্যই গভর্নমেন্ট এবং বাইরাকে সম্পৃক্ত করে আমাদের দেশের সরকারকে করতে হবে। আমাদের মন্ত্রী মহোদয় কিন্তু একটি কথা বারবার বলেন, ভাইরা আমার পার্টনার। এই মন্ত্রী সাহেবের মতো কোনো মন্ত্রী সাহেব আমরা এতটা মানে সহজ চিন্তা করার কোনো মন্ত্রী মহোদয় কিন্তু আমরা পাইনি। এই মন্ত্রী সাহেবের সাথে আমরা মন্ত্রণালয়ের সাথে, বিএমইটির সাথে আমি গত 4 বছর কাজ করতে গিয়ে 2 বছর খুব ভালোভাবে ওনাদের সাথে কাজ করতে পেরেছি, এবং ওনাদের মন মানসিকতা এবং আমাদের যে পরিবর্তন সেটি আমি দেখেছি। আমি স্ট্যান্ডিং কমিটির একটা মিটিংয়ে বলেছিলাম যে স্যার, আমাদের দেশটি যেহেতু প্রবাসী নির্ভর, আমাদের রেমিডেন্স যোদ্ধাদেরকে যেহেতু আমরা মানে অনেক বেশি প্রিভিলেজ দিতে চাচ্ছি, গুরুত্ব দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু আরও অনেক নিচে থেকে আমাদের চিন্তা করা উচিত। একটা ব্যবসায়ীর ছেলে কিংবা একজন অ্যাডভোকেটের ছেলে, একজন ইঞ্জিনিয়ারের ছেলে, ডাক্তারের ছেলে, তাদের কিন্তু একটা ইন্টেনশন থাকে যে আমরা ওই প্রফেশনে যাব, ওই পেশায় যাব। আমাদের যারা দেশের বাইরে আছেন, তাদের আত্মীয় স্বজনের মধ্যে আমরা দেখে থাকবো, এখানে হায়দার ভাই খুব ভালো বলতে পারবেন, আমাদের সৌদি আরব থেকে যে ডিমান্ডটি আসে তার প্রায় 80% প্লাস ডিমান্ডটা আসে তাদের ফ্যামিলির মাধ্যমে, বন্ধুবান্ধবের মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে। জি। সুতরাং বোঝাই যাচ্ছে যে তাদের একটা ইন্টেনশন আছে যে আমাদেরকে দেশের বাইরে যেতে হবে, এই দেশে স্বাভাবিক যেই কি বলে শ্রম মানে কর্মসংস্থানের যেই পরিমাণ সেটি আমাদের কুলাবে না। সেই ক্ষেত্রে আমি মন্ত্রণালয়কে বলেছিলাম যে শিক্ষা মন্ত্রণালয়কে সাথে নিয়ে প্রাইমারি পাশ করার পর থেকেই আমাদের ওই সকল ছেলে মেয়েকে 8 পর্যন্ত আমাদেরকে আইসোলেটেড করে নিতে হবে, যে না এদের বিদেশে মানে যাবার ইচ্ছা আছে, তাদের কাজ করার ইচ্ছা আছে, তাদেরকে ঠিক ওই ধরনের পাঠ্যসূচি এবং মানে কি বলে ব্যবহারিক যেই প্র্যাকটিস সেগুলোর মধ্যে নিয়ে গেলে আমরা কিন্তু নিজ থেকে তুলে আনতে পারবো। আজকে আমরা যেই জায়গাটুকুতে আসছি, আমাকে একটু সময় দিই, যেই জায়গাটুকুতে আসছি আমাদের খুব মাথা আমরা খাটাচ্ছি যে না আমাদের ট্রেন আপ লোক দরকার, আমাদের স্কিল করা দরকার, কিন্তু আমরা কাদেরকে স্কিল করব? আমাদের দেশের মানুষ, অধিকাংশ মানুষই হচ্ছে এখনো শিক্ষার দিক দিয়ে অনেক নিচে। আমরা নিজেদেরকে অবস্থান ন্যাচারালি হয়ে গেছে, ইন্ডিয়া শ্রীলঙ্কার চাইতে আমরা অনেক নিচে অবস্থান করছি, এটি লুকাবার কোনো বিষয় নাই। কিন্তু আমরা যদি ফ্রম প্রাইমারি অর মানে নিম্ন মাধ্যমিক থেকে যদি এই লোকগুলোকে আমরা ট্রেন আপ করে নিয়ে আসতে পারি, তখন কিন্তু আমরা অল্প সময় 3 মাস 6 মাস একটা বিষয়ের উপরে যদি তাদেরকে ট্রেন আপ করি, তাহলে কিন্তু ইয়ে করা যায়। থাকে, সেক্ষেত্রে সুবিধা হয় যে আপনাদের।
একাডেমিক সনদ থাকলে তার অবশ্যই জন্য একাডেমিক সনদ তো অবশ্যই। আপনি দেখেন আমরা হায়দার ভাই বললেন কেয়ার গিভারের কথা, আজকে আমাদের প্রধানমন্ত্রী বলতেছে দরকার হয় আমরা নার্স চিকিৎসক দেশের বাইরে থেকে নিয়ে আসব। কেন? এটারও পিছনে অবশ্যই কারণ আছে। সুতরাং এই একটা জায়গাতেই যদি আমরা কাজ করি, ফিলিপিন অনেক কিছু করেছে, আমরাও করতে পারি। আমাদের শুধু ইন্টেনশন দরকার, নিচে থেকে আমি মনে করব একদম গোড়া থেকে, আমাদের রুট থেকে এই বিষয়গুলোকে সুন্দর করে সাজিয়ে আনতে হবে। আর এখন যে পরিস্থিতি আছে, এতে আমি মনে করি যে যতটুকু সম্ভব স্কিল আনস্কিল দুইটার ক্ষেত্রেই আমাদের করতে হবে। মিজানুর রহমান, আমরা আরেকটা বিরতি নিব। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, যেটি মিজানুর রহমান বললেন যে মাননীয় বর্তমান যিনি মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী, তিনি বলেছেন যে বাইরা তাদের পার্টনার। আসলে বাস্তবতা কি এখনও সেরকম যে সত্যি সত্যি সহযোগী হিসেবে বাইরা কাজ করতে পারছে? জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমাদের মিজান ভাই সঠিকই বলেছেন। আসলে বর্তমান মাননীয় মন্ত্রী সহ এবং বিএমইটি সহ যারা আছেন, তাদের সাথে বাইরের সম্পর্ক অত্যন্ত মধুর এবং প্রবলেম তো হবেই। এই প্রবলেমটা সলভ করার যে টেন্ডেন্সি বর্তমান যে সেট আপের মধ্যে আছে, পূর্বে এটা এতটুকু ছিল না। সেক্ষেত্রে আমরা বাইরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা চাচ্ছি যে এই সহযোগিতা যেন অব্যাহত থাকে। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে একটু কাজ করতে হবে আমাদেরকে। আমাদের আলী হায়দার ভাই বলেছেন যেটা, আমাদের যে ম্যান পাওয়ার দেওয়ার যে টাইমটা, এটাকে একটু কমিয়ে আনতে হবে। এবং আরেকটা জিনিস আমাদের একটু কাজ করা দরকার। দেখেন, বিদেশ থেকে কিছু কিছু কর্মী বা শ্রমিক যখন দেশে আসে, অনেক ক্ষেত্রে কিছু কিছু কমপ্লেইন আমাদের নামে বিএমইটিতে প্রদান করা হয়। তো কমপ্লেইনটা করলে যে ঘটনাটা সত্যি হয়ে গেল বা কোনো এজেন্সি দোষী হয়ে গেল, ঘটনা কিন্তু সবসময় এরকম থাকে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিএমইটি কোনো কর্মী থেকে কমপ্লেইন পাওয়ার সাথে সাথে সার্ভারটা অফ করে দেয়। আমাদের ম্যানপাওয়ার ক্লিয়ারেন্সের যে সার্ভার, এটা অফ করে দেয়। এই সার্ভারটা অফ করে দেওয়ার ফলে কি হয়, যে পাইপলাইনে কিছু কাজ থাকে, তো আমাদের তো কাজগুলি বিদ্যমান থাকে, 100, 200, 300 ভিসা সবসময় অফিসে থাকে, অনগোয়িং কিছু কাজ থাকে। যখন সার্ভার অফ করে দেওয়া হয়, সেই কাজগুলি তো আটকে যায়। বিএমইটিকে একটা বিষয় চিন্তা করতে হবে যে আমি একটা মানুষের জন্য তো আরও 100 মানুষের সময় ক্ষেপণ করছি, ক্ষতি করছি। তো এইটাকে স্বাভাবিক গতিতে চলমান রেখে বিএমইটি ছাড়পত্রটা অব্যাহত রাখতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত আপনি দোষী সাব্যস্ত না হবেন, হিয়ারিংয়ের মাধ্যমে দোষী সাব্যস্ত না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে দোষী করা যাবে না। তো দোষী ভেবে আপনার সার্ভারটা বন্ধ করে দেওয়া যাবে না। তো আইনে একটা মূল থিওরি তো আছে, নো ম্যান শুড বি জাজ উইদাউট আনহিয়ার্ড। আপনি আমার কথা শুনলেনই না, আমাকে জাজমেন্ট করতে হলে তো আপনি আমাকে শুনতে হবে যে না, এই পিছনে এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, তারপরে আপনি জাজমেন্ট করবেন। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো কর্মী যদি কমপ্লেন করে, পরে দেখা যায় বিএমইটি একটা চিঠি দেয় যে হিয়ারিং সময়, এবং ওই বিএমইটির চিঠির ফলে রিক্রুটিং এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয় যে আপনি পরবর্তী হিয়ারিংয়ের সময় যে মামলা করেছে আপনার নামে, কমপ্লেন করেছে, তাকে আপনি হাজির করবেন। বিষয়টা খুবই হাস্যকর। আজকে আমাদের মাননীয় অতিরিক্ত সচিব মহোদয় আছেন, আমি বিষয়টা খুব দৃষ্টি করছি। মামলা করলেন যে বাদী, বিবাদের কি কখনো বাদীকে হাজির করার লায়াবিলিটিস থাকে কিনা, এটা বাংলাদেশে কোনো আইনে কভার করে কিনা আমি জানি না। আমি এইটা কেন করা হয়, আমি আজকে একটা সঠিক উত্তর আমি আশা করছি মাননীয় অতিরিক্ত সচিব মহোদয়কে, উনি আশা করছি সঠিক দিবেন। সেকেন্ডলি হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স বিষয়টা বলেছেন, পুলিশ ক্লিয়ারেন্সের সময়টা আমাদের ডিজিটাল মাধ্যমে করে না আনতে হবে। আর বিএমইটি ছাড়পত্র ডিজিটালাইজেশন করতে হবে। আমরা যে অনেক দেশে একদিনে বিএমইটি ছাড়পত্র দেওয়া হয়, পাসপোর্ট করার সময় একবার পুলিশ ক্লিয়ারেন্স করা হয়, আবার ভিসার আগে পুলিশ ক্লিয়ারেন্স করা হয়। তো যখন এমবেসি ভিসা দিলেন, আপনারা এমবেসি যে দেশের লোক নিবে সেই দেশ ভিসা দিলেন, আমাদের ছাড়পত্র দিতে আমাদের এত কাল ক্ষেপণ করতে হবে কেন, আমি এটা বুঝি না। এটাকে খুবই তাড়াতাড়ি যেন করা যায় সেই ব্যবস্থা করতে হবে। কারণ কোনো দেশ যখন অন্য কোনো দেশ থেকে কর্মী নিবে, তখন সে জিজ্ঞেস করে যে আমার 100 ভিসা আছে, তুমি বাংলাদেশি এজেন্সির মালিক, তুমি কতদিনে আমাদের ওয়ার্কার দিতে পারবা? নেপালি একজনকে জিজ্ঞেস করবে তুমি কতদিনে ওয়ার্কার দিতে পারবা? ফিলিপাইনকে জিজ্ঞেস করলো তুমি কতদিনে ওয়ার্কার সেন্ড করতে পারবা আমার এই ওয়ার্কারটা? সর্বতই আমাদের সময়টা বেশি দিতে হয়, কারণ আমরা তো জানি বাস্তবতা হচ্ছে যে আমাদের যে প্রসেস, এই দীর্ঘমেয়াদী প্রসেস ফলো করে কর্মী পাঠাতে পারতে আমাদের সময় চলে যায়। সেক্ষেত্রে দেখা যায় অনেক ভালো ভালো কোম্পানি, ভালো ভালো ডিমান্ড থেকে আমরা বঞ্চিত হই। এই যদি অবস্থা চলতে থাকে, তাহলে আমাদের যে শ্রমিক প্রেরণের যে গতি, সেটা ব্যাহত হবে। আমি আশা করছি যে এই ক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে মানব পাচার আইন,
আমাদের রিক্রুটিং এজেন্সির উপর সবচেয়ে বড় একটা মরণ ফাঁদ এবং গলার উপরে একটা খড়গ চেপে বসে আছে। মানব পাচার আইন 2012-র 7 এবং 8 ধারায় যেখানে বলা আছে যে একেবারে ক্লিয়ারলি বলা আছে, যেমন সাজা হইল যাবজ্জীবন কারাদণ্ড এবং নন বেইলেবল সেকশন। আমরা কি চোর ডাকাত ক্রিমিনাল? আমরা তো ব্যবসা করতে আসছি, এখন কাজ করতে গেলে হয়তো কোনো ভুল হইতেই পারে। এবং কোনো রিক্রুটিং এজেন্সি তো এককভাবে কোনো কর্মী প্রেরণ করে না। এই কর্মী প্রেরণ করার ক্ষেত্রে একটা ডিমান্ড হয়, ডিমান্ডটা বাংলাদেশের যে হাইকমিশন সেখানে সত্যায়িত করা হয়, বাংলাদেশে আসে, সে ট্রেনিং করে, বিএমএটি ছাড়পত্র দেয়, আমরা বিষয়ে স্ট্যাম্পিং করি। তাহলে অনেকগুলি পর্ব সেখানে স্টেক হোল্ডার এখানে জড়িত, কিন্তু মামলাটা হয় শুধুমাত্র রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। কেন? তাহলে কি আমরা এককভাবে পাঠালাম? বিমান কি আমাদের? যে ইমিগ্রেশন দিয়ে গেল সেই ইমিগ্রেশন কি আমাদের? যে বিএমএটি ছাড়পত্র দিল এটা কি আমাদের লাইবিলিটিস? শুধু কেন আমরা মামলা খাবো? একই অপরাধের জন্য 4 জন যেখানে জড়িত, আমরা থার্ড ম্যান, আমরা শুধু মামলা খাই। দূতাবাস সেখানে আমরা শুধু কেন মামলা খাবো? তাহলে যদি মামলা খেতে হয়, এইটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে তো এই 4 জনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় যে আমাদের 100 ডিমান্ডের মধ্যে দেখা যায় 1টা-2টা ওয়ার্কার এসে কমপ্লেন করলো, তাহলে আমরা 100 ডিমান্ডের মধ্যে 100 লোক পাঠালাম, 2 জনের প্রবলেম হলো, তাহলে আমরা কি 2 জনের ক্ষেত্রে মানব পাচার অপরাধ করলাম, আর 98 জন কি আমরা মানব পাচার মামলা করলাম না, কারণ তারা ভালো আছে? এইটা এই যে কেমন অসামঞ্জস্যপূর্ণ একটা আইন, কেমন অসামঞ্জস্যপূর্ণ একটা ব্যবস্থা। আপনি যদি সেফ মাইগ্রেশন চান, আপনি শুধু ওয়ার্কারকে সেফলি রাখলে চলবে না, আমরা যারা ওয়ার্কার প্রেরণ করে তাদেরকেও তো সেফ রাখতে হবে। আত্মসম্মান যদি না থাকে, যদি টিভিতে মিডিয়াতে দেখায় মাঝে মাঝে যে অমুক রিক্রুটিং এজেন্সিকে হাত করা পরিয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, তখন তাদের সম্মান, সমাজে তাদের অবস্থান কোথায় চলে যায়, এইটা একটু ভাবতে হবে। আমরা চাই সম্মানের সাথে ব্যবসা করতে, আমরা মানব পাচার করতে চাই না। অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, আপনার কাছে আবার আসবো আমি। আলী হায়দার চৌধুরী, যেটি প্রশ্নটা হলো যে মানব পাচার আইনটি রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে প্রয়োগ হবে কি না, বা তারা এই আইনের আওতায় আসবে কেন? এটা যথার্থ প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, এটা দিতে পারবে সরকার। কারণ আমাদেরকে লাইসেন্স যখন দিয়েছে, সেখানে আমরা ইমিগ্রেশন অ্যাক্টের আওতায় আমাদেরকে লাইসেন্সটা প্রদান করা হয়েছে। হ্যাঁ, বৈদেশিক কর্মসংস্থান 2013-এ আমাদের এই আওতায় এই লাইসেন্সটা দিয়েছে। সুতরাং আমরা ওই আইনের মাধ্যমেই, ওই আইনের বলে আমরা ওই পদ্ধতিতে আমরা কর্মী প্রেরণ করে থাকি। অ্যাডভোকেট সাজ্জাদ একটা ভাইটাল প্রশ্ন করেছেন যে আপনি যতক্ষণ মানে দোষী সাব্যস্ত না পারে আপনাকে পানিশমেন্ট দিবে না। এটা কখনো আগে ছিল না। আমাদের স্পষ্ট মনে আছে, এগুলো বারবার যখন ব্যুরোক্রেটিক একটা সিস্টেম ওখানে যখন ইস্টাবলিশ করতো, কেউ কমপ্লেন করলে এটাকে ফাইলটা বন্ধ করে দিত। কারণ আমার কাছে 5টা কোম্পানির ডিমান্ড রয়ে গেছে, এখন একটা কোম্পানির ডিমান্ড ফাইল ওখানে রয়ে গেছে, কেউ কমপ্লেন করছে, ফাইলটা বন্ধ হয়ে গেল। আর এই যে 4টা কোম্পানির যে আমি চলমান রিক্রুটমেন্টের পদ্ধতি হয়তো প্রসেসে আছে, আমি সেগুলো করতে পারলাম না। তখন সিদ্ধান্ত ছিল মন্ত্রণালয়ের যে এই ফাইলও চলমান থাকবে, অভিযোগের তদন্ত চলমান থাকবে। যখন সিদ্ধান্ত হবে যে সে দোষী, তখন ফাইলটা স্টপ হবে, ব্লক করে দেবে তাকে, তার পানিশমেন্ট দেওয়া হবে। কিন্তু এখন একটা লোককে আপনি 2বার পানিশমেন্ট দিচ্ছেন। একটা হচ্ছে কি তার চলমান কাজগুলো বন্ধ করে দিচ্ছেন, যখন অবশেষে তার দোষী সাব্যস্ত হবে না, তখন তার এটার কি হবে? তার এই যে কনভারসেশনগুলো আপনি কিভাবে করবেন, যে এই যে শ্রমিকেরা সাফার করলো, আমার অফিস সাফার করলো, এই সাংঘাতিক, এগুলো একটা কমপ্লিকেটেড জিনিস। মানে এগুলো মাথার ভিতরে ওনারা চিন্তা করেন না, কারণ ওনারা শিল্পটাকে বাঁচাতে হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু এগুলো আগে কখনো ছিল না। গত এই 5-7 বছর ধরে এই পদ্ধতিগুলো চলমান রয়ে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে কি, আমাদের অতিরিক্ত সচিব মহোদয় যথার্থই বলেছেন যে দক্ষতার কোনো বিকল্প নাই। দক্ষতার বিকল্প শুধু দক্ষতাই। আমাদের সময়ের সাথে, আমরা একটা স্লোগান আছে, সময়ের সাথে আগামীর পথে আমাদের চলতে হবে। যদি আমরা সেটাই হয়, আমরা সময়ের চাহিদা অনুযায়ী নিড বেসড ট্রেনিংটার ব্যবস্থা করার কথা উনি বলেছেন। প্রাইভেট সেক্টরে ট্রেনিং সেন্টারে যান আর সরকারি ট্রেনিং সেন্টারে যান, আকাশ এবং পাতাল তফাৎ পাবেন, আকাশ এবং পাতাল তফাৎ পাবেন। সেই অনেক ট্রেনিং সেন্টার ইনস্ট্রুমেন্ট আছে, এখনও কার্টুনও খোলে নাই, হয়তো 7 বছর আগে পড়ে রয়েছে, এখন জাং পড়ে যাচ্ছে, স্টুডেন্ট পাচ্ছে না, ট্রেনিং পাচ্ছে না। ট্রেনার যদি দেখেন, আপনি চিন্তা করতে পারবেন এরা কী করে ট্রেনার হলো প্রাইভেট সেক্টরে। তো এগুলো অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। আর প্রাইভেট সেক্টরে যান, আপনি দেখবেন যে একটা আধুনিক প্রযুক্তি সম্পন্ন নিড বেসড ট্রেনিং সেন্টারগুলো তারা তৈরি করেছে, এটা সময়ের চাহিদা অনুযায়ী। আর আমাদের মার্কেট যে এক্সপ্লোর করতে হবে, আমাদের নতুন নতুন মার্কেট এক্সপ্লোর করতে হলে একদম রাইট পয়েন্টে উনি উত্থাপন করেছেন যে আমার এই যে এই ট্রেডিশনাল মার্কেট, যেটা সনাতনী বাজার আমরা বলি
মধ্যপ্রাচ্য, সেই বাজার সারা জীবন থাকবে না। এটার জন্য আমরা নতুন বাজার এই সমমানের আমরা যদি এক্সপ্লোর করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? দূতাবাসগুলোর কাজে লাগাতে হবে। সে দূতাবাসগুলোর কাজটাকেই এখন কি ওয়ার ডিপ্লোমেসি চলে, মানে এখন তো ইকোনমিক ডিপ্লোমেসি চলে সমস্ত বিশ্বব্যাপী। তা আমার দেশের আমার প্রোডাক্ট কোন কোন দেশে আমি কত ইয়ে করতে পারি, আমার তো এখন এই আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আমাদের এই শ্রমশক্তি। আমাদের সবচেয়ে বড় অ্যাসেট আমাদের বৈদেশিক কর্মসংস্থান। এটা একসময় লাইবিলিটিস ছিল, এখন এটা আমাদের অ্যাসেট হয়ে গেছে। আর এই সুযোগটা আমরা কিন্তু 2050 পর্যন্ত পাবো। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্সটা আমি 2050 পর্যন্ত নিতে পারবো। এরপরে কিন্তু যেখানে এখন যে বলছে যে বৃদ্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ওই যে প্রোডাকশনের কথা তারা বলছে, বাচ্চা নেওয়ার কথা বলছে, এগুলো কিন্তু তারা কিন্তু কাভার করে ফেলবে। এই জন্য তথ্য বলছে 2050 পর্যন্ত আমি ডেমোগ্রাফিক ডিভিডেন্সটা আমি নিতে পারবো। সুতরাং এর ভিতরে আমাদেরকে কাজগুলো করতে হবে। আমাদের দক্ষতার জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন করতে হবে। কেয়ার গিভারের ডিমান্ড রয়ে গেছে, ক্যাটারিং ইন্ডাস্ট্রির ডিমান্ড রয়ে গেছে, গ্র্যাজুয়েট নার্সের ডিমান্ড রয়ে গেছে। আমাদের যে বর্তমানে আভ্যন্তরীণ বাজারেও আমাদের অনেক গ্র্যাজুয়েট নার্সের ডিমান্ড রয়ে গেছে, অনেক এক্সপার্ট নার্সের ডিমান্ড রয়ে গেছে। আমাদের বড় বড় হসপিটালগুলোতে দেখেন আপনি, বিদেশ থেকে ফিলিপাইনের নার্স, ইন্ডিয়ান নার্স আমাদের কাজ করতেছে। তার মানেটা কি? আমরা আমাদের আভ্যন্তরীণ বাজারে চাহিদা পূরণ করতে পারছি না, আমাদের এই দক্ষতা। সুতরাং আমাদের এই বিষয়গুলোকে নিতে হবে। আমরা ভিশনারি প্ল্যান করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই সেক্টরে আগে কোনো বাজেট ছিল না, এই সরকার আসার পরে বাজেট অ্যালোকেট করা শুরু করেছেন। উনি এটাকে গুরুত্ব দিয়েছেন। উনি এই দায়িত্ব নিয়ে প্রথম যে দেশে গেছেন, সেই দেশে প্রথম অ্যাড্রেস করেছেন, আমার দেশ থেকে তুমি এই নিয়ে আসো, এই কর্মী নিয়ে আসো। আলী হায়দার চৌধুরী, আপনার কাছে আবার আসবো আমি। মোহাম্মদ নাজিবুল ইসলাম। আলী হায়দার চৌধুরী বেশ কিছু প্রস্তাবনা উত্থাপন করেছেন। আপনার কাছে যেটা জানতে চাই যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তত্ত্বাবধান বা পর্যবেক্ষণ, মনিটরিং যে ব্যবস্থা থাকা উচিত, যেটি আলী হায়দার চৌধুরী বললেন, বিশেষ করে ট্রেনিং সেন্টারগুলোতে সরকারি এবং বেসরকারি ট্রেনিং সেন্টার অনেক তফাৎ থাকে, সেইখানে দক্ষতার জায়গায় মন্ত্রণালয় কি করছে? আমি তো মনে করি যে বিগত 6 মাসে আমরা এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছি যেগুলি আমার মনে হয় না যে 1947 আমরা এই ধরনের কোনো পদক্ষেপ নিয়েছি। এটা আমি খুব জোরে সোরে বলতে পারবো। মনিটরিংয়ের ইস্যুটা যেটা নিয়ে আসছেন, এখানে কিছু অবশ্যই গভর্নমেন্ট সেক্টরই হোক, ইভেন প্রাইভেট সেক্টরের, তাদেরও ফেলিওর থাকবে, কিছু না কিছু ফেলিওর থাকবে। এটা মানে কোনোদিনই এররলেস কোনোদিন কোনো কিছু হতে পারে না। ইভেন আমি যে এখানে কথা বলছি, আমার কথার মধ্যেও যে এরর নেই এটা আপনি বলতে পারবেন না। এখন মনিটরিংটাকে আমাদের জোরদার করতে হবে, আমি অস্বীকার করতেছি না। কিন্তু একটা বিষয় কি, যে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের মধ্যে একটা ডিফারেন্স আছে, বিগ ডিফারেন্স আছে। প্রাইভেট সেক্টর হলো অলওয়েজ প্রফিট জেনারেটিং একটা মোটিভ, আর আমাদের হলো কি অ্যাকাউন্টেবিলিটি হলো নাম্বার 1। আমার প্রফিট বিষয় না, আমি যে কাজটা করলাম, আমি যে টাকাটা খরচ করলাম, আই হ্যাভ টু থিঙ্ক অফ ক্যারিং দি অডিট ট্রেল, যে আমার পিছনে অডিটররা আসবে, আমাকে ধরবে, আমি ঠিকমতো কাজটা করেছি কিনা, টাকাটা ঠিকমতো খরচ করেছি কিনা, আমাকে জবাবদিহি করতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় হলো যে কোনো ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু, মানে আমি জাস্ট বলবো যে গভর্নমেন্টের বিরুদ্ধে যে কোনো সময় একটি মামলা দায়ের করতে পারে, রিট মামলা একটা দায়ের করতেই পারে, তার ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ হয়েছে এই কথা বলে, যদি কোনোভাবে না কোনোভাবে যদি একটু মানে সুযোগ থাকে আর কি। তো এখন ধরেন যে আমাদের দীর্ঘদিন ধরে বেশ কিছু মামলা ছিল, এখনও আছে বেশ কিছু মামলা। এখন সেখানে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে এই স্কেলের বা এই সমপর্যায়ের লোকগুলোর চাকুরি গত সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর আমার মিনিস্ট্রি এই সমপদে আর দ্বিতীয় কাউকে নিয়োগ দিতে পারবে না। আচ্ছা, এখন এই সমস্ত লোকজন কিন্তু এসছেন হলো প্রজেক্টের মাধ্যমে। আমি এই রিসেন্টলি একটি মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে প্রজেক্টের যে লোকগুলো, সেইগুলো আর এইভাবে মাধ্যমে যাবে না আর কি, রেভিনিউতে ওইভাবে যাবে না, প্রজেক্ট শেষ, তাদেরও চাকরি শেষ। আমরা আমাদের রেগুলেশন অনেক আগে থেকেই ছিল, কিন্তু সেটি পুরনো তার আগের যে রায়গুলো ছিল অ্যাপিলেট ডিভিশনে, সেইটাকে ফলো করেই হাইকোর্ট ডিভিশনে এই রায়গুলো দিতেন। কিন্তু অ্যাপিলেট ডিভিশন যেহেতু নতুন করে আরেকটা রায় দিয়েছেন, এটা নতুন একটা রুলিং পেয়ে গেছি আমরা, এখন কিন্তু এই সুযোগটা কমে গেছে। কিন্তু আগের যে রায়গুলো, সেগুলোর থেকে তো আমি বেরোতে পারতেছি না। তাহলে এখন আমার টিটিসিতে কি হবে? আমি তো লোক নিয়োগ দিতে পারতেছি না। এখন বড় ভাই যেটা বলছেন যে দেখা যাচ্ছে যে বক্সই খোলা হচ্ছে না, এখন আমি ভাই বক্স খুলাবো কাকে দিয়ে? মানুষ তো লাগবে, লোক। আচ্ছা,
আরেকটা হলো যে আমি আরেক জায়গায় যদি আসি, যে আপনারা একটু আমাদের বলতেছিলেন হাতে আর কি। সময় কম, আমরা ওই যেটা আমাদেরকে শেষ চিঠিতে বলা দিকে- হয় বাদীকে হাজির করার জন্য, এই বিষয়ে একটু আসলে আপনার এখন কাছে- বাদীর এইখানে একটা বাদীকে হাজির করা কি বিবাদীর পক্ষে সম্ভব? এটা কি আইনে যায় রাষ্ট্রের কিনা? কোনো লতেই নাই। এটা কোনো আইনে যায় কিনা একটু কাইন্ডলি বলবেন। আমি সরাসরি আপনার প্রশ্নটার উত্তরটা এইভাবে দিতে চাচ্ছি না, আমি দিতে চাচ্ছি এইভাবে যে দেখেন, ম্যানেজিং স্টেক হোল্ডার, এটা আমি বড় ভাইকে বলতেছিলাম আর কি জাস্ট এই অনুষ্ঠানের আগে, যে ম্যানেজিং স্টেক হোল্ডার্স ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। এখন একটা দেখেন, এই মিজান সাহেব বলেছেন আর কি, যে দেখেন কিছু যে আনএথিক্যাল কাজ আমাদের লোকজন কিছু যে করেন না, এমনটা অস্বীকার করা যাবে না। আমি অবশ্যই বলবো ম্যাক্সিমাম রিক্রুটিং এজেন্সি ভালো, অতি সামান্য দুজন একজন খারাপ। এখন আমার স্টেক হোল্ডার কিন্তু ওই দুই একটা যারা আসছে তারা ওইটাও কিন্তু আমারই স্টেক হোল্ডার। আবার অশিক্ষিত যে ওয়ার্কার যাদেরকে আমরা পাঠাচ্ছি তারাও কিন্তু আমার স্টেক হোল্ডার। আবার প্রফেশনাল যারা যাচ্ছে তারাও কিন্তু আমার স্টেক হোল্ডার। জি। আমি যখন একটা ল ফর্মুলেট ড্রাফট করি, তখন কিন্তু আমি আমার মতো করে ড্রাফট করলেও সেটি কিন্তু ফাইনালি পার্লামেন্ট কিন্তু ওইভাবে হয় না, পাস হয় না। কেন হয় না? এটা পার্লামেন্টেরও দোষ না, কারণ পার্লামেন্টে যাওয়ার আগে আবার আমাদের স্টেক হোল্ডারদের অপিনিয়ন নিতে হয়। সুতরাং এই যে গ্রুপ অফ স্টেক হোল্ডার্স, কেউ আছে প্রিন্সিপাল স্টেক হোল্ডার, কেউ আছে যে অন্যান্য মানে সেকেন্ডারি স্টেক হোল্ডার্স। তো তাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে চেঞ্জ হতে হতে এমন একটা ফর্মে চলে যাচ্ছে যে আমি হয়তো একটা বিষয়কে বেশি প্রায়োরিটি দিয়েছি, কিন্তু ফাইনালি যেটা বেরোয় আসতেছে সেটা হতো যার জন্য ওনার যে বক্তব্য, এই বক্তব্যটা হলো ভেরি ডিফিকাল্ট। এবং আমার নাজিবুল ইসলাম, আমরা একটা একটু- আমরা যে একটা বিরতি আমি- নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মিজানুর রহমান, যেটি নাজিবুল ইসলাম বলছিলেন যে একদমই অস্বীকার করা যাবে না যে রিক্রুটিং এজেন্সির কেউ অনৈতিক বা অনেকটা আন্ডারহ্যান্ড কাজ যেগুলো আমরা বলি সেগুলো করে না। আপনার কাছে একটি প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সংকটের কথা আলোচনা করেছি, এটার মধ্যে তো অনেক কৃত্রিম সংকটও থাকে। সেই কৃত্রিম সংকটের জন্য আসলে দায়ী কারা? স্টেক হোল্ডার নাকি সরকারের যেসব রেগুলেটরি বডি আছে তারা? ধন্যবাদ। কৃত্রিম সংকট পৃথিবীর সব জায়গায় আছে। এটা আমাদের এন্ডে যদি বলেন সেখানেও আছে, ডেস্টিনেশন কান্ট্রিতেও আছে, আমাদের মিনিস্ট্রিতেও আছে, বাইরের সদস্যদের মধ্যেও কৃত্রিম সংকট আছে। আমি আপনার কথাকে একবারে উড়িয়ে দেওয়া কারো পক্ষে সম্ভব না। এখন হায়দার ভাই যেটি বললেন যে 12 দিন প্রয়োজন একটি ট্রেনিং সেন্টারের ট্রেনিং সার্টিফিকেটের জন্য, আর ওয়ারাস আমাদের পুলিশ ক্লিয়ারেন্সটা হওয়ার সাথে সাথে আমাদের ইয়েতে থাকে, সার্ভারে থাকে, মিনিস্ট্রি ওই সার্ভারটাকে কোড নাম্বার থাকে, ওই কোড নাম্বারটা দিলে সার্ভারটা উনি দেখতে পারে যে এটা লিগ্যাল। কি কারণে 12 দিন লাগবে? আমার যেই কর্মী ট্রেনিং সেন্টারে ট্রেনিং করেছে তার সার্টিফিকেটটা হওয়ার সাথে সাথে ওই ট্রেনিং সেন্টারের মাধ্যমে সার্ভারে চলে আসলেই হয়। আসলে রেগুলারিটি মানে যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করবেন, রেগুলেট করবেন, তাদের মধ্যে যদি কোনো কৃত্রিম সংকট না থাকে, আমাদের মধ্যে কোনো কৃত্রিম সংকট থাকার কোনো সুযোগ নেই। এখন কোনো একটি কর্মী ওই সার্টিফিকেট ছাড়া যেতে পারছে না, আমি ইচ্ছে করলেই ওইখানে কৃত্রিম কোনো কিছু তৈরি করতে পারবো না। স্যার যে কথাটি বললেন, আলী হায়দার সাহেব যে কথাটি বললেন যে কোনো ইনস্টলমেন্টের খোলা হয়নি, প্যাকেটই খোলা হয়নি, আমি আমার ক্ষমতা বলে আমি যাদেরকে দিয়ে চলছি এবং এই করোনার মধ্যেও যাদের কারণে $22 বিলিয়ন আমাদের দেশ আসে, দেশের যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, তাদের জন্য এই কৃত্রিম সংকটটা কারা করছে? আমি মনে করি, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমি জোর করে বলতে চাই, দায়িত্ব নিয়ে বলতে চাই যে প্রত্যেকটি ট্রেনিং সেন্টারের সাথে রিক্রুটিং এজেন্সিকে ইনভলভ করে দেন। আমরা শেষ দিকে আমরা চলে আসবো। আপনি মোটা দাগে যদি শেষ করেন, আমি 30 সেকেন্ডে শেষ করে দেব। আমি মোটা দাগে যদি বলতে চাই যে বাংলাদেশের কর্মসংস্থানের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কী কী, সেটা ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ মানব পাচার একটি চ্যালেঞ্জ, সিন্ডিকেট করা, আমরা আমাদের মাধ্যমে হওয়া যাই বলেন, বহির্গমন ছাড়পত্র নিয়ে সরকারের যে সময়ক্ষেপণ, দালাল চক্রের দৌরত্ব অবশ্যই আছে, এবং পারিবারিক যে একটি চাপ এবং
অর্থ দিয়ে যাওয়ার কারণে তাদের যে মেন্টাল একটা প্রেশার পড়ে বেশি অর্থ আয় করার ক্ষেত্রে, ব্যয় করে বেশি। সেটি স্বদেশের সমস্যা। ডেস্টিনেশন কান্ট্রিতে অবশ্যই এম্বাসিকে অনেক বেশি অ্যাক্টিভ করতে হবে। আমি বলবো এম্বাসিকে 100% প্রায়োরিটি দেওয়া হোক। তাদের যেই ক্ষমতা 300%, ইভেন আপনি 1000%ও যদি বাড়ায় দেন তাহলে আমরা অনেক বেশি উপকৃত হব। এই দিকে আমাদের নজর দিতে সরকারের হবে, জি। অবশ্যই নজর দিতে হবে। IOM ILO সহ যারা আমাদেরকে খবরদারি করছে তাদেরকে ওই দেশে খবরদারি, ডেস্টিনেশন কান্ট্রিতে খবরদারি করার মতো সুযোগ ওনাদের মিজানুর তৈরি রহমান, করতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় কম। সাজ্জাদ হোসেন, যেটি মিজানুর রহমান বললেন যে রেগুলেটরি সংস্থা বা রিক্রুটিং এজেন্সি, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন যে সিন্ডিকেটের কথা বলেছেন। সিন্ডিকেটটা আসলে কারা করে? আচ্ছা, সিন্ডিকেটটা আসলে দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে আমাদের দেশে দেখেন ওই যে আমরা মাঝে মাঝে পেঁয়াজ সিন্ডিকেট দেখি, আলু সিন্ডিকেট দেখি, চাল সিন্ডিকেট দেখি। আমাদের মধ্যেও যেমন কিছু কিছু ব্যবসায়ী 4-5 জন মিলে তাদের ব্যক্তি স্বার্থে একটা গ্রুপ করে সিন্ডিকেট করতে পারে। আবার কিছু সিন্ডিকেট হয় কান্ট্রি টু কান্ট্রি। আমাদের দেশে যে এর আগে মালয়েশিয়ার জন্য যে সিন্ডিকেটটা হয়েছিল, এইটা এবং 10টা এজেন্সি শুধুমাত্র কাজ করতে পেরেছিল, এই সিন্ডিকেটটা কিন্তু 2 দেশের গভর্নমেন্টের অনুমোদন সাপেক্ষে হয়েছিল। তো এটা যদি কোনো 2 দেশের গভর্নমেন্ট অ্যালাউ করে, এটাকে আমরা কি সিন্ডিকেট হিসেবে দেখব, এটা একটু ভাবতে হবে। সেটা তো আর আইনসম্মত না। আইনসম্মত না। আইন তো সবার এখন জন্য যদি তাহলে কি সমান। গভর্নমেন্ট, আপনি যদি বলেন যে এটা আইনসম্মত, তাহলে কি গভর্নমেন্ট কি বেআইনি কাজ করেছেন? আমরা কি সেটা বলতে পারি? এখন সেটার বিচারের ভার সবার প্রতি রইল। ভবিষ্যতে যেরকম হয়, যদি আবার কোনো সিন্ডিকেট হয়, সেটা কীভাবে হবে এবং এটা বড় আকৃতি আমরা যেন সবাই অনেকে কাজ করতে পারে, বেশি সংখ্যক রিক্রুটিং এজেন্সি ওনার কাজ করতে পারে, সেইভাবে আমাদেরকে আমরা একদম আগাতে হবে। আর আরেকটা বিষয় আমি একটু মনোযোগ শেষ দিতে দিকে চাই। চলে এসেছি, যদি শেষ একদম দিকে সংক্ষেপে বলছে বলেন। যে এই আমাদের প্রবলেমগুলি হয় ওয়ার্কার প্রেরণের পরে, যে প্রবলেমগুলি হয় বেশিরভাগ ক্ষেত্রে যেই দেশে ওয়ার্কার কাজ করে সেই দেশে প্রবলেমগুলি হয়। আমাদের সমস্যাগুলি সমাধান করতে হবে সেই দেশে। যদি সৌদি আরব আমাদের বড় শ্রমবাজার, সৌদি আরবে যদি সমস্যা হয় সেইখানে আমাদের এক্সেসটা থাকতে হবে। দেখেন সৌদি কিন্তু আমাদের সঙ্গে ডেমোক্রেটিক কান্ট্রি না, ওদের রাজতন্ত্র। আমরা কোনো একটা প্রবলেম যদি হয়, যেমন বিশেষ করে হাউসমেট সংক্রান্ত কোনো প্রবলেম হয়, আমাদের কিন্তু এক্সেস নাই কোনো সৌদির বাসায় যে ওই হাউসমেটটাকে রিকভার করে নিয়ে আসার। সে দেশে আমাদের এক্সেস নাই। এবং ILO IMO সহ যেসব আন্তর্জাতিক সংস্থাগুলি আছেন, ILOর নিজেরই এক্সেস নাই সৌদি আরবে তাদের কাজ করার জন্য। তো ILO কিন্তু শুধু আমাদের ক্ষেত্রেই খবরদারিটা করে থাকে। তো ILO এই খবরদারিটা তার আন্তর্জাতিক সংস্থা হয়ে একটা দেশে প্রবেশ করতে পারে না, জবাবদিহিটা সেখানে নিয়ে আসতে পারে না। আমাদের ক্ষেত্রে জবাবদিহিটা, আমরা ছোট দেশ, গরিব দেশ, এই জন্য করে থাকে। আমরা আশা করবো যে জবাবদিহিটা সেন্ডিং ওয়ার্কার সেন্ডিং কান্ট্রি এবং ওয়ার্কার রিসিভিং কান্ট্রি 2 দেশেই যেন জবাবদিহিতা নিয়ে আসতে পারে। সাজ্জাদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় কম, আলোচনা শেষ করতে হবে। আলী হায়দার চৌধুরী, যেটি আমরা সিন্ডিকেট নিয়ে কথা বলছিলাম, যে সিন্ডিকেটটি আসলে কেন হয় বা সেটি আইন সিদ্ধ না হলে সেটি বা অনুমোদনই বা লাভ করে কীভাবে? এটাই তো অবাক করার কাণ্ড। এই জাতিকে তো একটা কলঙ্কের তিলক চিহ্ন এঁকে দিয়েছে এই সিন্ডিকেট গতবারে মালয়েশিয়া। আমরা আমেরিকান টিয়ার 2 অবজারভেশনের আমাদেরকে যে রিপোর্টটা দিয়েছে, সেটাতে আমাদের এই পরিষ্কারভাবে লেখা আছে যে বোথ কান্ট্রির গভর্নমেন্ট করাপ্টেড অফিসারদের মিলে এই সিন্ডিকেটগুলো আমাদের হিউম্যান ট্রাফিকিংটা করেছে, এটা পরিষ্কারভাবে উল্লেখ আছে। ঠিক একই জিনিস আবার এখন আলোচিত হচ্ছে, এই সিন্ডিকেশন কিভাবে করা যায়। আমি বলবো সরকার আমাদেরকে লাইসেন্স দিয়েছে, সরকার নেহায়েত করতে পারে উপযুক্ত ক্রেডিবিলিটি লাইসেন্স ওখানে হোস্ট করা, অথবা এটা করতে পারে ওপেন ফর এভরিবডি। কোনো একটা ক্রাইটেরিয়া সরকারকে ঠিক করে এটা নির্ধারণ করতে হবে। 10 জন 20 জন 30 জনকে সিলেক্ট করে দেবে, কি ক্রাইটেরিয়াটা কি টাকার মানদণ্ডে কি সিন্ডিকেট সিলেক্ট হবে? তাহলে আপনি কোয়ালিটি আপনি করবেন, এনশিওর করবেন কি করে? সেফ মাইগ্রেশন এনশিওর করবেন কি করে? কস্ট মাইগ্রেশন এনশিওর করবেন কি করে? আপনি ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে মাইগ্রেশন কস্ট কন্ট্রোল করবেন? এগুলো একটা স্বপ্ন, অবাস্তব, কতগুলো কাল্পনিক জিনিস। আমি বলবো এই সেক্টরে কোনো রকম সিন্ডিকেশন যদি আবার হয়, আমি নিশ্চিতভাবে এই মিডিয়ার মাধ্যমে সমগ্র জাতিকে বলতে চাই, এই জাতিকে আরেকটা বিব্রতকর অবস্থায় মানে ফেলবে সরকার। এটা একটা বিরাট একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। কোটি কোটি টাকা মেডিকেলের নামে, কোটি কোটি টাকা সিকিউরিটি ক্লিয়ারেন্সের নামে তা কালেক্ট করছে, ওই লোকগুলো যেতে পারে নাই। সেই সময় কত হইচই, সমস্ত পৃথিবীব্যাপী হইচই হয়েছে, আবার একই জিনিস আমরা চলে আসছে। সুতরাং আমাদের আজকে যে গণতান্ত্রিক রাষ্ট্র এবং এই গণতান্ত্রিক রাষ্ট্রের নন্দিত প্রধানমন্ত্রীকে আমরা যেখানে আছে সেখানে আমরা মনে করি যে সিন্ডিকেট, অনিয়ম, দুর্নীতি কোনো রকমে সম্ভব নয়। যে অনিয়মেরগুলো বা যে সমস্যাগুলো কথা বলেছেন, এগুলো আমরা ডে টু ডে দীর্ঘমেয়াদী সমস্যা,
আর দৈনন্দিন সমস্যাগুলো, এগুলো আমরা কিন্তু আমাদের মন্ত্রণালয়ের সাথে আমরা আলোচনা করে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে আলোচনার ভিত্তিতে আমরা কিন্তু এটাকে ডেভেলপ করতে পারি। রিসেন্টলি আমি সেটা উপকার পেয়েছি, দেখেছি মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে কথা বলে সমস্যা চিহ্নিত করতে পেরেছি, ইমিডিয়েটলি অ্যাকশন হয়েছে। সুতরাং আমরা সম্মিলিতভাবে এই সমস্যাগুলো সমাধানের জন্য একটা সম্মিলিতভাবে আলাপ আলোচনার মাধ্যমে আলী হায়দার চৌধুরীর হাতে সময় কম, আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ নাজিবুল ইসলাম। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমরা নিরাপদ অভিবাসন বা প্রশিক্ষণ দেওয়া, শ্রমিকদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে মন্ত্রণালয় তো অনেক কাজই করেছে, যে বিষয়গুলো তুলে ধরলেন আলী হায়দার চৌধুরী। সেইখানে আসলে সব কিছু কেন করা যাচ্ছে না, বা সিন্ডিকেটের মতো একটি শব্দ কেন বারবার আমাদের সামনে আসছে? আসলে এইখানে আবারও আমি ঠিক একই রকমই কথাটা হয়তো শোনাবে। আমি সিম্পলি বলবো যে লোয়ার দি স্কিলস হায়ার দি রিস্ক, অ্যান্ড হায়ার দি স্কিলস লোয়ার দি রিস্ক। এখন এই রিস্কের মধ্যে কারা কারা আছে? রিস্কের মধ্যে আছে নানা রকম হ্যাজার্ড, মানে যে কোনো রকম আপনি যাকে নিয়ে আসবেন ওই জায়গাটা দিয়ে এসে যাবে। সেটা এখন সিন্ডিকেশন বলেন অথবা ওনাদের সার্ভার লক করা বলেন, এভরিথিং, ঠিক আছে? তো এখন দেখেন আমরা যে জায়গাটায় আমরা যেটা পাচ্ছি না সেই জায়গাটা পারার চেষ্টা করতেছি। তার মধ্যে যেমন অতীতে আমরা কখনো কিন্তু কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের অধীনে আমরা ট্রেনিং দিইনি, এটা কিন্তু এখন কম্পালসারি করেছি। এখন আমরা কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের অধীনে আমাদের যে ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যেটা স্কিলস রিকগনিশন আমরা বলি সহজে, সেটা আমরা করেছি, কম্পালসারি করে দিয়েছি। দ্বিতীয়টা কি, যে রিসিভিং এন্ড, ডেস্টিনেশন এন্ডকে আমরা ইনফ্লুয়েন্স করতেছি যে আসো তোমরা আমাদের সাথে মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট করো। হয়তো কান্ট্রি টু কান্ট্রি যেখানে আমরা পারবো না সেখানে আমরা আরেকটা স্ট্র্যাটেজি নিয়েছি। সেই স্ট্র্যাটেজিটা হলো রিজিওনাল বডির সাথে কাজ করা। যে রিজিওনাল বডি যদি অ্যাকসেপ্ট করে ফেলে, অর্থাৎ ওদের রিজিওনাল যে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক আছে আসিয়ানের অথবা ইউরোপীয় ইউনিয়নের অথবা অন্যান্য আরও যে সমস্ত মিডল ইস্টের, যদিও এখন এই মুহূর্তে রিজিওনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক নাই, আমাদের সার্কেরও নেই, সার্কেটটা এখন মানে ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে। তো যদি সরাসরি আমরা রিজিওনাল বডির সাথে আমরা যদি কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের মধ্যে চলে আসতে পারি, মিউচুয়াল রিকগনিশন যদি আমাদের হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সিঙ্গাপুরকে নিয়ে ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে হবে না, মালয়েশিয়াকে নিয়ে ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে হবে না, তো পুরো আসিয়ানের সব দেশগুলোর সাথেই আমাদের কিন্তু হয়ে গেল। তো যার জন্য আমরা এই দুইটা স্ট্র্যাটেজি নিয়েছি, যে ইন্ডিভিজুয়াল কান্ট্রির সাথে আমরা মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট করব, অথবা যদি সুযোগ পাই তাহলে রিজিওনাল বডি যেগুলো আছে বা রিজিওনাল কোঅপারেশন কাউন্সিল যেগুলো আছে তাদের সাথে এটা সিগনেচার করা। তো এই দুটো কাজ করলে আমার মনে হয় যে আপনি যে বলতেছেন যে কেন পারা যাচ্ছে না, আমার মনে হয় যে 90% প্রবলেম উইল বি সলভড। এবং আপনাকে আরেকটা বলি, একটা উদাহরণ, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালস যারা আছে তাদের বেতন কত? পার ইয়ার 1.5 কোটি টাকা। আচ্ছা বলেন তো, যে লোকটা 1.5 কোটি টাকা পাবে বেতন পার বছর, পার ইয়ার, তার কি কোনো রিস্ক আছে তাকে মাইগ্রেট মানে তার ওভারসিজ এমপ্লয়মেন্টে? তো আমার মনে হয় যে আমরা সেটার জন্য প্রত্যাশা করি এবং সেটার জন্য চেষ্টা নেই। মোহাম্মদ নাজিরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলী হায়দার চৌধুরী, মোহাম্মদ মিজানুর রহমান এবং অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। দর্শক জানিয়ে রাখি, নিটল টাটা এসটিভি সংলাপ প্রচারিত হয় বৃহস্পতিবার রাত 11:30 এবং পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন। Thank you.